ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী 2025 তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ের মূল্যায়নে আজকে আমি তোমাদের গণিতের 10 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। চল আজকে 10 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখে নিই কী আছে। বলছে প্রথম প্রশ্ন বলা হচ্ছে, প্রদত্ত চিত্রে এবিসি একটি ত্রিভুজ এবং এডি লম্ব বিসি, অর্থাৎ বিসি বাহুর উপর লম্ব এডি। চিত্রটিতে কটি সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে। দেখো তাহলে কতগুলো সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি এখানে। সমকোণী ত্রিভুজ এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে, এই চিত্রে বড় যে দেখতে পাচ্ছি আমরা, দেখো যে এ বি সি ত্রিভুজের এডি যদি লম্ব বিসি বাহুর উপর যদি হয়, বিসি বাহুর উপর লম্ব এডি যদি হয়, এক্ষেত্রে আমরা তখন দুটো সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। তাহলে এই শর্ত অনুযায়ী বিসি লম্ব এসি, অর্থাৎ এডি লম্ব বিসি, বিসি বাহুর উপর লম্ব এডি যদি হয়, এক্ষেত্রে আমরা দুটো সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, এডি সি আর এ ডি বি, এই দুটো সমকোণী ত্রিভুজ। এদিকে দেখো, যদি বড় জোর এ সি এ বি, এই এ কোণ যদি সমকোণ হয়ে থাকে, তাহলে এদিকে আমরা একটা সমকোণী ত্রিভুজ পেতে পারি। তাহলে কিন্তু এখানে চারটে সমকোণী ত্রিভুজ কিন্তু কখনো দেখতে পাচ্ছি না। তোমাদের অপশান নাম্বার দেওয়া রয়েছে, অ্যান্সারটা 4 রয়েছে, কিন্তু এখানে চারটি সমকোণী ত্রিভুজ কোথাও দেখতে পাচ্ছি না আমরা। বড় জোর এবিসি ত্রিভুজের এডি লম্ব বিসি যদি হয়, এক্ষেত্রে দুটি সমকোণী ত্রিভুজ পাবো আমরা। আর তারপরে কি বললাম, সর্বোচ্চ দেখো সি এ বি কিন্তু এদিকে একটা সমকোণী ত্রিভুজ হতে পারে। তাহলে আমরা সর্বোচ্চ তিনটি সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পারি বা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে চারটি সমকোণী ত্রিভুজ এখানে কখনো হতে পারে না, বুঝেছে? তাহলে এদিকে বড় জোর দুটি হবে অথবা তিনটি হবে। তাহলে এদিকে আমরা এই শর্ত অনুযায়ী দুটি পাচ্ছি, এডি লম্ব বিসি যদি হয়, এদিকে আমরা দুটি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। অপশন নম্বর সিটা তোমাদের সঠিক হওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের রয়েছে অ্যান্সার, তোমাদের 4 রয়েছে, অর্থাৎ অপশন নম্বর এ রয়েছে, তোমাদের 4 রয়েছে, কিন্তু এই শর্ত অনুযায়ী কতগুলো সমকোণী ত্রিভুজ পাবো আমরা? দুটি সমকোণী ত্রিভুজ পাবো, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, মান নির্ণয় করো সিডি প্লাস ডিসি ইকুয়ালস টু কোনটা হবে। এখানে বলা আছে সিডি প্লাস ডিসি, এখানে কোনটা হবে? এখানে এম সি এম এম না এক্সএস, তাহলে কোনটা হবে? সি ডি আর ডিসি। এই রোমান সংখ্যার যোগটা সিডি প্লাস ডিসি, এর অ্যান্সারটা কত হবে আমরা একটু দেখি। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে এখানে সিডি প্লাস কি কত হচ্ছে, সিডি প্লাস ডিসি। দেখো সিডি মিনস কি হবে, সিডি, আর ডি পর কি হয় 500, ডি পর কত হচ্ছে 500, তাহলে ডি ফর 500, ডি মানে কি জানি আমরা, ডি মানে 500, আর সি মানে কি হচ্ছে সেঞ্চুরি, অর্থাৎ 100, অর্থাৎ 500কে কত কম, 100 কম, 500কে 100 কম, অর্থাৎ বিয়োগ 100 ইকুয়ালস টু কত হবে, 500 থেকে 100 বাতিল কত হবে 400। আর প্লাস দেখো প্লাস ডিসি, দেখো ডিসি কত বলা হচ্ছে, এই ডিসি হচ্ছে দেখো, অর্থাৎ ডি ফর আমরা জানি 500 থেকে কত বেশি, 100 বেশি, প্লাস 100, সব কত হচ্ছে 500 আর 100 কত হচ্ছে 600, আর 600 প্লাস 400 কত হচ্ছে 1000, আর 1000কে আমরা রোমান হরফে কি লিখি, এম লিখি, 1000কে রোমান হরফে কি লিখি আমরা, এম লিখি। তাহলে এখানে তোমাদের কোন অপশানটা সঠিক হবে? অপশান নম্বর এইটা সঠিক উত্তর হবে, এম হবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। দেখো 3 নম্বর প্রশ্ন, তোমাদের শ্রেণীর 25 জন ছাত্রছাত্রীর মোট বয়স হচ্ছে পি বছর, আর কিউ বছর পর ওই ছাত্রছাত্রীদের মোট বয়স কত হবে? তাহলে এখানে কি বলা আছে, তোমাদের শ্রেণীর 25 জন ছাত্রছাত্রীর মোট বয়স বলা আছে, পি বছর মোট বয়স কতজন ছাত্রছাত্রী, 25 জন ছাত্রছাত্রী। তাহলে কিউ বছর পর ওই ছাত্রছাত্রীর মোট বয়স কত হবে? সেক্ষেত্রে আমরা কি করব, যে 25 জন ছাত্রছাত্রী, তাহলে মোট বয়স হলে কি হবে, তাহলে মোট বয়স, আচ্ছা কিউ বছর বলা হচ্ছে, কিউ বছর যদি মোট বয়স হয় সেক্ষেত্রে কী হবে, এবার আমাদের বলা হয়েছে মোট 25 জন ছাত্রছাত্রী, এক্ষেত্রে মোট বয়স কত হবে, 25 পি হবে। এক্ষেত্রে আমরা লিখবো যে মোট বয়স, ছাত্রছাত্রীর মোট বয়স বলা হচ্ছে পি বছর, তাহলে ছাত্রছাত্রীর মোট বয়স কত বলা হচ্ছে, পি বছর, তাহলে মোট বয়স কত, পি বছর। তাহলে ছাত্রদের মোট বয়স যদি পি বছর হয়, কিউ বছর পর তাদের মোট বয়স হবে, অতএব কিউ বছর পর তাদের মোট বয়স সমান পি প্লাস কিউ
বছর। আর এখানে মোট কতজন ছাত্রছাত্রী, তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত দেওয়া আছে, 25। অতএব কিউ বছর পর তাদের মোট বয়স কত হবে, কত বছর পর, এই প্রত্যেককে বলেছে 25 জন ছাত্রছাত্রী, মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত হচ্ছে 25, তাহলে কত হবে 25 ইন্টু পি প্লাস কিউ বছর। এখানে তোমাদের কোনটা সঠিক উত্তর হবে, এখানে দেখতে পাচ্ছি আমরা একে 3 হচ্ছে তোমাদের পি 25 ইন্টু পি প্লাস কিউ, এটা হচ্ছে অপশন নম্বর এ সঠিক উত্তর হবে। কত হচ্ছে 25 ইন্টু পি প্লাস কিউ বছর, বুঝেছে? চলো পরের প্রশ্ন কি বলা আছে। পরের প্রশ্ন দেখো যে প্রদত্ত বক্তব্যগুলি লক্ষ্য করো, বলেছে প্রতিটি মৌলিক সংখ্যাই অযুগ্ম, প্রতিটি মৌলিক সংখ্যাই অযুগ্ম। যে মৌলিক সংখ্যা, প্রতিটি কি মৌলিক সংখ্যা অযুগ্ম, এখানে বলেছে কি বলেছে, প্রদত্ত বক্তব্যগুলি লক্ষ্য করো। এখানে কি বলা আছে যে এই যে 1 নম্বর 2 নম্বর 2 নম্বর যে দুটো শর্ত রয়েছে, প্রতিটি মৌলিক সংখ্যা অযুগ্ম আর যে কোনো দুটি মৌলিক সংখ্যার গুণফল অযুগ্ম। বক্তব্যগুলির মধ্যে কোনগুলি সত্য, তাহলে দেখতে পাচ্ছি আমরা এর মধ্যে বক্তব্যগুলি কি হচ্ছে, বক্তব্য 1 নম্বর ও 2 নম্বর এই এর মধ্যে কোনোটিই সত্য নয়, কোনোটি কী হচ্ছে, এর কোনোটিই নয়। তাহলে কী হবে, অপশান নাম্বার কোনটা হচ্ছে, যে কোনো দুটি মৌলিক সংখ্যা গুণফল অযুগ্ম হতে পারে না, আবার দুটি মৌলিক সংখ্যার অযুগ্ম, এই দুটো কোনোদিন সত্য হতে পারে না। এটা কী হচ্ছে, 1 নম্বর ও 2 নম্বর কী হচ্ছে, 1 নম্বর অথবা 2 নম্বর কোনোটিই নয়। এটা হবে অপশান নম্বর ডি তোমাদের সঠিক উত্তর। এর মধ্যে 1 নম্বর আর 2 নম্বর এর কোনোটি সত্য নয়। দেখো প্রতিটি মৌলিক সংখ্যা কখনোই অযুগ্ম হতে পারে না, তাই না? দেখো যুগ্ম কোনগুলো হয়, দেখতে পাচ্ছি আমরা একটা যুগ্ম হয় মৌলিক সংখ্যা, যে 2 আছে যুগ্ম সংখ্যা। যে কোনো দুটি মৌলিক সংখ্যা গুণফল অযুগ্ম, এটা কখনোই হতে পারে না। দেখো দুটি মৌলিক সংখ্যা যদি গুণফল করি তাহলে 2 দুগুণে 4 হচ্ছে। আরও এমন কোনো সংখ্যা আছে যে মৌলিক সংখ্যা, তার গুণফল কিন্তু যুগ্মও হতে পারে। যেমন 7 আর 2 দুটো মৌলিক সংখ্যা, 7 আর 2 দুটো মৌলিক সংখ্যা, এদের গুণফল কত হবে, 14 হচ্ছে। 14 কিন্তু যুগ্ম সংখ্যা, এটা অযুগ্ম সংখ্যা নয়, বুঝেছে? তাহলে প্রতিটি মৌলিক সংখ্যায় অযুগ্ম, এটা সত্য নয়। আর যে কোনো দুটি মৌলিক সংখ্যা এর গুণফল অযুগ্ম, এটাও সত্য নয়, বুঝেছে? পরের প্রশ্ন দেখো 5। দেখো 1 ভাজিতক 1 যুক্ত 1 ভাজিতক 1 যুক্ত 1 ভাজিতক 1 যুক্ত 1 ভাজিতক 2 এর মান কত হবে? তাহলে চলো আমরা যদি এর মানটা খোঁজার চেষ্টা করি, কত হচ্ছে, যে 1 ভাজিতক বলা আছে, 1 ভাজিতক কত হচ্ছে, তৃতীয় বন্ধনী আছে 1 প্লাস 1 ভাজিতক দ্বিতীয় বন্ধনী, তাহলে 1 প্লাস 1 ভাজিতক প্রথম বন্ধনী, তাহলে 1 প্লাস 1 ভাজিতক 2 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সমান। তাহলে আমাদের রয়েছে, দেখো প্রথম বন্ধনীর মধ্যে সংখ্যাগুলো কী কী আছে, দেখো এখানে কোনো রেখা বন্ধনী নেই, আর এখানে কোনো এর বলে কোনো কিছু অপশান নেই। এখানে বলেছে প্রথম বন্ধনীর মধ্যে সংখ্যাগুলোর আগে সমাধান করব। তাহলে 1 ভাজিতক 1 ভাজিতক 1 যুক্ত 1 ভাজিতক কত হচ্ছে দ্বিতীয় বন্ধনী, 1 প্লাস 1 ভাজিতক কত হচ্ছে প্রথম বন্ধনী। তাহলে আমরা প্রথমে ভাগ করব, তাহলে 1কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, অর্থাৎ এক্ষেত্রে আমরা ভাগটা কীভাবে করব, যে 1কে 2 দিয়ে প্রথমে ভাগ করলে কী হবে, তাহলে 1 প্লাস, তাহলে কী হবে 1 ভাজিতক 2 মানে কি 1/2 হয়। তাহলে আমরা প্রথম বন্ধনী রাখছি এখনও, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ, ইকুয়ালস টু 1 ভাজিতক তৃতীয় বন্ধনী 1 প্লাস 1, এখানে আমরা যোগ করে নিতে পারি, না যোগ হবে না, এখানে ভাগ আছে, ভাগটা থাকছে, যোগ হবে না। তাহলে 1 প্লাস 1 ভাজিতক দ্বিতীয় বন্ধনী হচ্ছে 1 প্লাস 1, আবার থাকছে 1 প্লাস 1 ভাজিতক 1 প্লাস 1 ভাজিতক কত হচ্ছে, দেখো 2 একে 2 একে 3, অর্থাৎ 3 কত হচ্ছে, 3 কত হচ্ছে, সরি 3 কত হচ্ছে 2, 3/2 হচ্ছে। দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী উঠে গেছে, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী সমান 1 ভাজিতক কত হচ্ছে তৃতীয় বন্ধনী, 1 প্লাস 1 ভাজিতক কত হচ্ছে দ্বিতীয় বন্ধনী, আর 1 প্লাস 1 ভাজিতক 1টা হবে না, তাহলে 1 ভাজিতক 3/2 মানে কি গুণ করলে কী হবে, উল্টে যাবে, 2/3 হয়ে যাবে। দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, তৃতীয় বন্ধনী ক্লোজ করো, ইকুয়ালস টু 1 ভাজিতক কত হচ্ছে তৃতীয় বন্ধনী স্টার্ট করো 1 প্লাস কত হচ্ছে 1 ভাজিতক দ্বিতীয় বন্ধনী। দেখো এখানে একের সঙ্গে 2/3 যদি গুণ করি কী হবে, 2/3 হচ্ছে, তাহলে 1 প্লাস কত হচ্ছে 2/3, তাই না, 1 প্লাস 2/3। তাহলে আমরা আমাদের দ্বিতীয় বন্ধনী ক্লোজ আর তৃতীয় বন্ধনী ক্লোজ, ইকুয়ালস টু 1 ভাজিতক কত হচ্ছে তৃতীয় বন্ধনী 1 প্লাস 1 ভাজিতক কত হচ্ছে। এবার দেখো 1কে 2/3 দিয়ে যদি আমরা যোগ করি কী হচ্ছে, তাহলে 3 একে 3 আর প্লাস 2/3,
দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, তৃতীয় বন্ধনী ক্লোজ করো। তাহলে 1 ভাজিত কত হচ্ছে তৃতীয় বন্ধনী, তাহলে 1 + 1 ভাজিত কত হচ্ছে 3 কত হচ্ছে 5, 5/3 তৃতীয় বন্ধনী ক্লোজ করো ইকুয়ালস টু 1 ভাজিত কত হচ্ছে তৃতীয় বন্ধনী দাও, তাহলে 1 + 1 ভাজিত কাছে গুণ করে উল্টে দাও 3 কত হচ্ছে 5 তৃতীয় বন্ধনী ক্লোজ ইকুয়ালস টু 1 ভাজিত কত হচ্ছে তৃতীয় বন্ধনী 1 যুক্ত, তাহলে 1-এর সঙ্গে 3/5 গুণ করলে 3/5 হচ্ছে 3/5 তৃতীয় বন্ধনী ক্লোজ ইকুয়ালস টু 1 ভাজিত কত হচ্ছে 5 × 5 অর্থাৎ 5 প্লাস কত হবে 3/5 তৃতীয় বন্ধনী রাখো ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে 1 ভাজিত কত হচ্ছে 5 3 8 8/5 8 কত হচ্ছে 5 ভাজিত গেছে, তাহলে ইকুয়ালস টু, তাহলে 1 ভাগ আছে গুণ করলে পুরোটা উল্টে যাবে 5 কত হবে 8 অর্থাৎ সমান 5/8 অ্যান্সার তোমাদের 5/8। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, 6 দাগের প্রশ্ন দেখো, একটি বর্গক্ষেত্রে বলা আছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে 16 সেমি গুণিতক 4 সেমি আকারের একটি আয়তক্ষেত্রের সমান। এটি আয়তক্ষেত্রের সমান হবে, বর্গক্ষেত্রটির পরিসীমা কত হবে? তাহলে বলা আছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আছে 16 সেমি গুণিতক 4 সেমি আকারের একটি আয়তক্ষেত্রের সমান হবে, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাই হবে। বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? তাহলে কি বলা আছে, তাহলে আমরা যদি ধরি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য যদি হয়, তাহলে এখানে প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে নিই, বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারি। প্রথমে আমরা লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বা বর্গক্ষেত্রের ধরি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান a সেমি। তাহলে অতএব ক্ষেত্রফল কি হবে? অতএব ক্ষেত্রফল সমান কি হবে? a × a সমান a স্কোয়ার বর্গ সেমি হয়েছে। আর এখানে বলা আছে এবং আয়তক্ষেত্রের যেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত বলা আছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে 16 গুণিতক 4 সমান 16 × 4 64 বর্গ সেমি। তাহলে 64 বর্গ সেমি, তাহলে 6 4 24 4 হাতে 2 4 × 4 5 6 64 বর্গ সেমি বলা আছে। এবার দেখো তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু পেয়েছি 64 বর্গ সেমি, তাহলে আমাদের বলা হয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান বলা আছে। তাহলে অতএব আমরা লিখতে পারি এই ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে কি a স্কোয়ার বর্গ সেমি আছে। অতএব শর্তানুসারে আমরা লিখতে পারি তাহলে a স্কোয়ার ইকুয়ালস টু 64, বা a ইকুয়ালস টু বর্গমূল 64, বা a ইকুয়ালস টু 28 64 8, তাহলে 8 সেমি। অতএব a ইকুয়ালস টু কত হচ্ছে 8। তাহলে অতএব আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? অতএব আমরা বাহুর মান পেয়েছি আমরা, অতএব বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য সমান 8 সেমি। তাহলে অতএব পরিসীমা কত হবে? অতএব বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিতক বাহু মানে 8 সেমি সমান 8 4 কত হচ্ছে 32, 32 সেমি। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হলো 32 সেমি। এখানে কোন অপশানটা তোমাদের সঠিক উত্তর হচ্ছে? দেখতে পাচ্ছি 32 সেমি, অপশান নম্বর ডিটা সঠিক উত্তর হচ্ছে 32 সেমি। আর আগের যে অ্যান্সারটা ছিল কত হবে 5/8, তোমাদের সঠিক উত্তর 5/8, ঠিক আছে। আর এরপরে দেখো যে 2-এর দিকে চলে এলাম আমরা। 2-এর দিকে কী বলেছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বলেছে সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা কয়টি হবে? সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা হবে আমরা জানি সর্বদা 3টি হয়। সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা কয়টি হলে 3টি হয়, 3টি। এখানে চিত্র দিতে বলা হয়েছে, তোমরা এরকম চিত্র দেবে সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা কতগুলো হতে পারে, তোমরা চিত্রটা এইভাবে দেবে। ধরো এই সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়।
তাহলে এর শীর্ষবিন্দু থেকে অর্থাৎ বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর সরলরেখাংশ, আর এই শীর্ষবিন্দু বা এই কোণ থেকে এই বাহু তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাংশ, আবার একই রকমভাবে এইভাবে। তাহলে কতগুলো পেলাম আমরা? নামকরণ করে দেবো এ বি সি। এখানে তিনটি মধ্যমা পেয়েছে। এই তিনটি মধ্যমা হচ্ছে গিয়ে তোমাদের সমবাহু ত্রিভুজের কী আছে, সমবাহু ত্রিভুজে তোমাদের প্রতিসম রেখা। তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম কি? অতএব সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা সমান তিনটি। এর পরেরটা দেখো, পরের প্রশ্ন চলে এলাম আমরা। পরের প্রশ্ন কি বলা আছে? এক হচ্ছে 2 হচ্ছে প্রদত্ত চিত্রে এ বি সি কোণ সমান 50 ডিগ্রি, এ বি সি কোণ 60 ডিগ্রি এবং এ সি ডি কত হবে? তাহলে এই যে চিত্র দেখো, লক্ষ্য করো, দেখো এখানে এ বি সি একটি ত্রিভুজ, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে এ সি ডি কোণ কত বলা আছে? তাহলে এ সি ডি কোণের মানটা আমাদের বের করতে হবে। আমরা জানি এই কোণের মান হয়, এই কোণটার মান হয় ত্রিভুজের বিপরীত কোণ দ্বয়ের কী আছে, যোগফলের সমান হয়। অর্থাৎ এ কোণ আর বি কোণের যোগফল হবে সি কোণটা, এই কোণটা। অর্থাৎ বহিস্থ এ বি সি ত্রিভুজের বহিস্থ কোণ এ সি ডি কোণ, এই কোণের মান হবে কি? তার বিপরীত কোণের মানের যোগফলের সমান হবে। অর্থাৎ 60 যুক্ত 50 সমান কত হবে? 110 ডিগ্রি হবে। এর মান কত হবে? 110 ডিগ্রি। তাহলে কীভাবে হলো? তাহলে এই প্রশ্নের সমাধান যদি আমরা করি তাহলে কী হবে? দেখো, তাহলে প্রদত্ত চিত্রের তথ্য অনুযায়ী যদি আমরা লিখি, এইভাবে রয়েছে তোমাদের চিত্রটা, এ বি সি ত্রিভুজ। তাহলে এ বি সি, বিসি বাহুকে ডি পর্যন্ত আমরা বর্ধিত করলাম। এই কোণের মানটা আমাদের বের করতে হবে। আর এই দুটি কোণের মান রয়েছে কী হবে? একটা রয়েছে 50 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তাহলে এবার আমরা লিখতে পারি যে এবিসি ত্রিভুজের বহিস্থ এসিডি কোণ, অর্থাৎ আমাদের এসিডি কোণের মানটা বের করতে হবে। আর ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা দুরকমভাবে এই প্রশ্নের অ্যান্সারটা করতে পারি। আমরা জানি এবিসি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে এ কোণ আর বি কোণের মান দেওয়া আছে, সি কোণের মানটা, অর্থাৎ এই কোণের মানটা আমরা সহজে বের করতে পারি। তাহলে অতএব এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়ালস কত হবে? 180 ডিগ্রি। আমরা ত্রিভুজের তিনটি কোণের দেখো, এ বি সি ত্রিভুজ এ বি সি এর তিনটি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। তাহলে এখানে দুটো কোণের মান দেওয়া রয়েছে, এ কোণ বি কোণ, অর্থাৎ বি এ সি কোণ আর এ বি সি কোণ, এই দুটি কোণের মান দেওয়া রয়েছে। অর্থাৎ এ কোণ কত আছে? বা এ কোণ হচ্ছে গিয়ে 50 ডিগ্রি, এ কোণ 50 ডিগ্রি, বি কোণ কত হচ্ছে? 60 ডিগ্রি। আর সি কোণের মানটা দেওয়া নাই। সি কোণ কত আমাদের বের করতে হবে। সি কোণ মানে কি? এ সি বি কোণ, বোঝা গেছে? 180 ডিগ্রি। বা এই দুটি কোণ যোগ করো, 60 আর 50 কত হচ্ছে? 60 50 যোগ করলে কত হবে? 60 50 হচ্ছে 110 ডিগ্রি। 110 ডিগ্রি প্লাস সি কোণ ইকুয়ালস টু কত হচ্ছে? 180 ডিগ্রি। বা সি কোণ ইকুয়ালস টু কত হবে? 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি। তাহলে সমান কত হবে? 180 থেকে 110 বাদ দিলে কত হবে? 70 ডিগ্রি। কত ডিগ্রি? 70 ডিগ্রি। তাহলে অতএব এ সি বি কোণ সমান কত হচ্ছে? 70 ডিগ্রি। এ সি বি কোণ যদি 70 ডিগ্রি হয়, অর্থাৎ এই কোণটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মান কত হবে? আমরা জানি বিডি সরলকোণ, অর্থাৎ আবার বিডি সরলকোণ হলে, যার মান কত জানি আমরা? 180 ডিগ্রি। সরলকোণের মান কত হবে? 180 ডিগ্রি। সরলকোণের মান 180 ডিগ্রি হলে এখানে দুটো কোণ হয়েছে। তাহলে বিডি কোণ, অর্থাৎ বিডি ইকুয়ালস টু কী হবে? বিডি সরলকোণ যদি হয়, বিডি সরলকোণ হয়, এই কোণ হয়েছে দুটো কোণে ভাগ হয়েছে। একটা হচ্ছে এ সি বি কোণ প্লাস এ সি ডি কোণ। তাহলে এ সি বি কোণ জানি আমরা, বিডি কোণের মান কত হবে? 180 ডিগ্রি। তাহলে বিডি কোণ মানে কি আছে? বিসিডি বলা আছে, এখানে লিখো বিসিডি কোণ, বিসিডি কোণ।
বিসিডি কোণ, আর বিসিডি কোণের মান কত হবে, কোণের সরল বিসিডি সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি, আর এটা তোমরা লিখে দাও বিসিডি, বিসিডি সরল কোণ। আর এই সরল কোণের মান কত বলা আছে, বিসিডি বলা আছে এই দুটি কোণের যোগফল এসিবি প্লাস এসিডি। তাহলে বিসিডি কোণ যদি 180 ডিগ্রি হয়, এবার আমরা লিখতে পারি অতএব, তাহলে এই দুটি কোণের যোগফলের মান রয়েছে কত, 180 ডিগ্রি, বা 180 ডিগ্রি ইকুয়ালস টু কত হচ্ছে, এসিবি কোণের মান কত হচ্ছে আমাদের 70 ডিগ্রি রয়েছে, আর প্লাস এসিডি কত হবে, এসিডি কোণের মান আমাদের বের করতে হবে। তাহলে অতএব এসিডি কোণ সমান কত হবে, 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি আমরা বাদ দেবো, সমান কত হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে থেকে 70 বাদ দিলে কত হচ্ছে 110 ডিগ্রি, কত হচ্ছে 110 ডিগ্রি। তাহলে অতএব এসিডি কোণ কত হবে, 110 ডিগ্রি। আবার একটা নিয়ম যেহেতু তোমাদের বলেছে, কোন নিয়মটা, আমরা জানি যে বহিস্থ এবিসি ত্রিভুজের বহিস্থ কোণ বলা আছে, বহিস্থ কোণের মান হবে তা ত্রিভুজের বিপরীত কোণের মানের যোগফলের সমান হবে, অর্থাৎ এই দুটি কোণ যোগ করলে এই কোণের মানটা আমরা সহজে বের করব। যেহেতু এটা তোমাদের 2 নম্বরের প্রশ্ন রয়েছে, 2 নম্বরের প্রশ্ন রয়েছে, তোমরা অবশ্যই এইরকম প্রসেসে তোমরা গণিতটা করে দেবে, ঠিক আছে। এর পরের প্রশ্ন কি বলা আছে, এর পরের প্রশ্ন বলা আছে দেখো 3 প্রশ্ন, স্তম্ভ মেলাও বলা হচ্ছে যে পি ইন্টু এম প্লাস এন ইকুয়ালস টু পি ইন্টু এম প্লাস পি ইন্টু এন। এটা হচ্ছে অপশন নম্বর এ, বাম পক্ষ ডান পক্ষে মেলাতে হলে অপশন নম্বর এই বাম পক্ষের অপশন ইয়ে হচ্ছে দেখো, এর সঙ্গে মিলবে কোনটা, গুণের বিচ্ছেদ নিয়ম হচ্ছে অপশন নম্বর বি, হচ্ছে গুণের বিচ্ছেদ নিয়ম হচ্ছে অপশন নম্বর বি হচ্ছে গুণের বিচ্ছেদ নিয়ম। আর এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু ওয়াই ইন্টু এক্স, এটা হচ্ছে গুণের বিনিময় নিয়ম। গুণের বিনিময় নিয়ম আছে দেখো, এখানে এক্স ওয়াই থাকলে ইকুয়ালস টু, এখানে স্থান পরিবর্তন হয়েছে অর্থাৎ বিনিময় করা হয়েছে, সুতরাং এক্ষেত্রে কী হলো, গুণের বিনিময় নিয়ম হলো, অর্থাৎ এক্স 7 এক্সের থেকে বড় অথবা সমান। এটা হচ্ছে তোমাদের কোনটা হচ্ছে, এক্স 7-এর চেয়ে বড় নয় বলা আছে, এক্স 7-এর চেয়ে বড় নয়, আবার এক্স 7-এর চেয়ে ছোট নয়। এটা হচ্ছে কোনটা হবে, অপশন নম্বর সিটা কোনটা হবে, অপশন নম্বর সি হবে, ডি হবে, অর্থাৎ এক্স 7-এর চেয়ে ছোট নয়, এক্স 7-এর চেয়ে ছোট নয়, অর্থাৎ সমান হতে পারে। আর তারপরটা হচ্ছে অপশন নম্বর ডিটা হচ্ছে কি, অপশন নম্বর ডি হবে যে, অপশন নম্বর ডি হচ্ছে তোমাদের বাকি অপশন সিটা, অর্থাৎ এক্স 7-এর চেয়ে বড় নয়, এক্স 7-এর চেয়ে বড় নয়, বুঝেছে। চলো পরের প্রশ্ন কি বলা আছে, 4 প্রশ্ন, রোমান সংখ্যার যে চিহ্নগুলি পরপর একের বেশি বার ব্যবহার করা হয় না সেগুলি হলো কোনগুলা, রোমান সংখ্যার যে চিহ্নগুলি পরপর একের বেশি বার ব্যবহার করা হয় না সেগুলি হলো কোনগুলো বলো তো, সেগুলি হলো দেখতে পাচ্ছি আমরা, সেগুলি হচ্ছে অপশন নম্বর ইয়ে হচ্ছে ভিএক্সএল, ভিএক্সএল কিন্তু একের বেশি ব্যবহার করা হয় না, ভিএক্সএল একের বেশি ব্যবহার করা হয় না। তারপরে কি বলা আছে, ভিও একবার ব্যবহার করা হয়, এক্সও একবার ব্যবহার করা হয়, আর এলও একবার ব্যবহার করা হয়, অর্থাৎ কি বলছে, একের বেশি ব্যবহার করা হয় না, বুঝতে পারছো। আর ভিএলডি কিন্তু এগুলো একাধিকবার ব্যবহার করা যেতে পারে, এলসিএম এগুলো একাধিকবার ব্যবহার করা যেতে পারে, কিন্তু ভিএক্সএল এগুলো কিন্তু একের বেশি বার ব্যবহার করা যায় না। ভি ফর 5, এক্স ফর 10, আর হচ্ছে এল ফর 50, বুঝতে পারছো। পরের প্রশ্ন দেখো যে এক্সসি ও এক্সএলআইএক্স বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে এর অন্তর কত হবে, মানে এর বিয়োগফল কত হবে। দেখো বলা আছে এক্সসি মানে কি, 100-কে 10 কম অর্থাৎ 90, আর এখানে এক্সএল অর্থাৎ কত হচ্ছে 50-কে কত কম 10 কম অর্থাৎ 49, অর্থাৎ 49, এটা হচ্ছে 90 আর 49 কত হচ্ছে 90 আর 49, 90 থেকে যদি আমরা 49 বাদ দিই কত হচ্ছে, 90 থেকে যদি আমরা 49 বাদ দিই কত হচ্ছে, এক্ষেত্রে 10 থেকে 9 বাদ কত হচ্ছে 1, আর 8 থেকে 4 বাদ কত হচ্ছে 4, 41 কত হচ্ছে, এটা হচ্ছে 90, এক্সসি মানে কি 90, আর এক্সএলআইএক্স অর্থাৎ 40 যোগ 9 অর্থাৎ 49, অর্থাৎ 90 বিয়োগ 49 এর অন্তর বড় বিয়োগফল, অন্তর মানে কি বিয়োগ, কত কত হচ্ছে, অন্তর মানে বিয়োগ কত হচ্ছে 41 হচ্ছে, কত হচ্ছে 41। পরের প্রশ্ন দেখো, মান নির্ণয় করো 15 বিয়োগ যুক্ত 14 যুক্ত +9 প্লাস 20 এর বিপরীত সংখ্যা। এর মানটা যদি আমরা নির্ণয় করি, দেখো কি বলা হয়েছে আমাদেরকে,
দ্বিতীয় বন্ধনী স্টার্ট করা হলো 15 বিয়োগ প্রথম বন্ধনী স্টার্ট যুক্ত 14, আর প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ করো, প্লাস দ্বিতীয় বন্ধনী স্টার্ট করো, প্রথম বন্ধনী স্টার্ট করো, প্লাস 19, আর প্লাস 20 এর বিপরীত, 20 এর বিপরীত কত হবে? -20 হবে। এখানে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, ইকুয়ালস টু 15 বিয়োগ, আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকছে, অর্থাৎ প্লাস মাইনাসে কী হচ্ছে? মাইনাস হচ্ছে, -14 দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো। আর এখানে কি বলছে? তৃতীয় বন্ধনী এখানে দেওয়া নেই, তৃতীয় বন্ধনীটা তুলে দাও, এখানে তৃতীয় বন্ধনী নেই। আচ্ছা +9, আচ্ছা প্লাস আছে +19, সরি 9 আছে এখানে, 9 +9 শুধু আছে, +9 আছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে, +9, আর প্লাস মাইনাসে কী আছে? প্লাস মাইনাসে মাইনাস কত হচ্ছে? 20 দ্বিতীয় বন্ধনী ক্লোজ, ইকুয়ালস টু 15 থেকে 14 বাদ 1 যুক্ত কত হচ্ছে? আর এর দেখো +9 -20 কত হচ্ছে? -11 কত হচ্ছে? -11 আছে সমান, তাহলে 1 + 1 + 1 আর প্লাস -11 ব্র্যাকেট তুলো, +1 প্লাস মাইনাসে -11 ইকুয়ালস টু কত হবে? -10। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী বলা আছে? 6 দাগের প্রশ্ন দেখো, ঘনবস্তু ও ভূমি এর মধ্যে কী বলা আছে? এখানে তোমাদের মেলাতে হবে যে কোনটা কি ঘনবস্তু। দেখো এখানে ভূমি বলা আছে, দেখো পঞ্চভুজাকার ভূমি কার হয়ে থাকে? পঞ্চভুজাকার ভূমি দেখতে পাচ্ছি, পঞ্চভুজাকার ভূমি এটা আছে 1 2, এর ষড়ভুজাকার দেখতে পাচ্ছি, ষড়ভুজাকার 1 2 3 4 5 6 ষড়ভুজাকার, এটা হচ্ছে পঞ্চভুজাকার। পঞ্চভুজাকার ভূমি কোনটা আছে? এটা হচ্ছে পঞ্চভুজাকার ভূমি, বোঝা গেছে? তাহলে অপশান নম্বর সিটা, এই যে পঞ্চভুজাকার, বা এখান থেকে আমি ধরতে পারি যে ত্রিভুজাকার ভূমি যদি হয়, ত্রিভুজাকার ভূমি হচ্ছে এটা কোনটা আছে? এটা হচ্ছে ত্রিভুজাকার ভূমি, ত্রিভুজাকার ভূমি এটা হচ্ছে, এটা অপশান নম্বর সি, হচ্ছে অপশান নম্বর সি ত্রিভুজাকার ভূমি। আর চতুর্ভুজাকার ভূমি কোনটা আছে? এটা হচ্ছে চতুর্ভুজাকার ভূমি, এটা হচ্ছে কোনটা আছে? তোমাদের অপশান নম্বর ডিটা হচ্ছে। আর পঞ্চভুজাকার ভূমি কোনটা আছে? এটা হচ্ছে পঞ্চভুজাকার ভূমি, ঠিক আছে? আর এটা হচ্ছে ষড়ভুজাকার ভূমি। দেখো পরের প্রশ্ন দেখো, 7 থেকে প্রশ্ন, আমার ও সুতোপার বয়সের অনুপাত বলা আছে 5:6:5। আমার বয়স 12 বছর হলে সুতোপার বয়স কত হবে? তাহলে আমার বয়স হচ্ছে কত বলছে? আমার ও সুতোপার বয়সের অনুপাত কি বলা হচ্ছে? কত নম্বরের প্রশ্ন এটা? এটা হচ্ছে তোমার 2 নম্বরের প্রশ্ন। তাহলে আমার ও সুতোপার বয়সের অনুপাত সমান 6:5, বুঝছে? আমার বয়স কত বলেছে? আমার বয়স বলা হচ্ছে 12 বছর, এবং আমার বয়স 12 বছর, 12 বছর, 12 বছর, এবং ধরি সুতোপার বয়স x বছর, ধরি সুতোপার বয়স x বছর। তাহলে সুতরাং দেখো আমারটা প্রথমে থাকছে, পরেরটা হচ্ছে সুতোপার, অর্থাৎ 6/5 ইকুয়ালস টু কত হবে? আমার হচ্ছে 12 বছর হলে সুতোপার বয়স কত হবে? আমরা x বছর ধরেছি, বা 6x, অর্থাৎ আমরা উপর কেটে দিতে পারি, কেমন? তাহলে আমরা কোনাকোনি গুণ করবো, 6-এর সঙ্গে আমরা x গুণ করব, 6-এর সঙ্গে x গুণ করে কী করবো? আবার 12-এর সঙ্গে 5 গুণ করব, 5 কোনাকোনি গুণ করব, বা x ইকুয়ালস টু কত আছে? 12 × 5 বাই কত হবে? 6, 6 দুগুণে কত হচ্ছে? 12, অথবা x ইকুয়ালস টু কত হবে? 5 দুগুণে কত হচ্ছে? 10। তাহলে অতএব সুতোপার বয়স কত হবে? অতএব সুতোপার বয়স সমান 10 বছর, বুঝেছে? চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখি,
পরের প্রশ্ন বলা আছে 3 দাগের প্রশ্ন, 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার পর ঠিক কতক্ষণ পরে আবার একসঙ্গে বাজবে? এই গণিতটা আমি পূর্ব করে দিই। 4টি ঘন্টা সবগুলোকে তোমরা মিনিটে কনভার্ট করবে। 45 মিনিট অলরেডি আছে, মিনিটে আছে। 1 ঘন্টাকে আমরা মিনিটে করলে কত হবে? 60 মিনিট হবে। 1 ঘন্টা 15 মিনিট হলে কি 75 মিনিট হবে। আর 1 ঘন্টা 30 মানে কি 90 মিনিট। এই তিনটি, এই কটা 4টে মিনিটকে আমরা কি লসাগু করব? 4টি মিনিটকে লসাগু করার পর কী করব? যে যে মান বেরোবে, মোট মিনিট বেরোবে। এবার যা মিনিট বেরোবে সেগুলোকে আমরা ঘন্টা মিনিটে কনভার্ট করব। ঘন্টা মিনিটে কনভার্ট করলে কী হবে? 12টার পর, তাহলে বেলা 12টার পর আবার কতক্ষণ পর একসঙ্গে বাজবে ঘন্টাগুলো? তাহলে সেক্ষেত্রে আমরা যোগ করে দিলে 12টার পর যোগ করে দিলে কী হচ্ছে? আমরা তত ঘন্টা পেয়ে যাব। তাহলে আমি যদি করি, এটা আগের মডেল স্কুলে আমি করে দিয়েছি, তোমরা সময় কমের জন্য আমরাও একটু অ্যাভয়েড করবে, তবু চলো আমরা করে দিচ্ছি। আমি করে দিচ্ছি। চলো, প্রথম বলা আছে 45 মিনিট বলা আছে, 45 মিনিট বলা হচ্ছে। আর এটা হচ্ছে 1 ঘন্টা সমান কত হচ্ছে? 1 ঘন্টা সমান 60 মিনিট। তারপর হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট সমান 75 মিনিট। তারপর হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট সমান হবে 90 মিনিট। আচ্ছা, এবার আমরা 4টি মিনিটকে আমরা যোগ করবো। 45 মিনিট, 60 মিনিট, 75 মিনিট, 90 মিনিট। আমরা এই 4টিকে আমরা লসাগু করব। এই 4টিকে লসাগু করব। তাহলে দেখো, 5 দ্বারা বিভাজ্য করতে পারি। তাহলে 5, 5 9 45, 5 একে 5, 5 12 5 60, 5 একে 5 2 25, 5 5 25, 15 5 75, আর 5 একে 5 4 0, 5 40, 8 5 90। এবার কত দিয়ে যেতে দেবো? কত দিয়ে দেখো, 3 দিয়েও দিতে পারি। 3 3 3 9, আর 3 4 12, 3 5 15, 3 6 18। আবার আমরা 2 দিয়ে দিতে পারি। 2 3 2 5 3, আবার 3 দিয়ে দেবো। 3 একে 3 2 5 1। লসাগু কত হলো? লসাগু 5 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 5। তাহলে 5 3 2 3 2 5, 5 দিনে 10, 10 দিনে 30, 30 দিনে 60, 60 দিনে 6 দিনে 18, 180, 180 5-এ কত হবে? 180 5-এ 8 5 40, 0 হাতে 4, 5 5 6 7 8 9, 900। কত হচ্ছে? 900 মিনিট। সমান কত হবে? 900 মিনিট। 900 মিনিট সবগুলো এক রাশি ছিল, মিনিটে ছিল সবগুলো রাশি। সুতরাং আমরা কী করলাম? কত মিনিট পেলাম? 900 মিনিট। 900 মিনিট মানে কী হবে? 900 মিনিটকে যদি 900 মিনিটকে যদি ঘন্টা মিনিটে বের করি, তাহলে কী হবে? আমরা 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 6 একে 60 একে 60, কত নামলো? 0, আর 3 30, কত? 6 5-এ কত হচ্ছে? 30, অর্থাৎ 300। কত? 15 ঘন্টা। কত হলো? তাহলে 90 মিনিট সমান কত হলো? 90 মিনিট সমান কত হচ্ছে? 15 ঘন্টা। তাহলে 15 ঘন্টা। দুপুর বেলা 12টা যদি প্রথম ঘন্টাগুলো একসঙ্গে বাজে, বেলা 12টায়, বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার পর আবার, এবার 15টা বেলা 12টার পর 15 হচ্ছে। তাহলে বেলা 12টার পর যদি আমরা 12টার সঙ্গে যদি 15 যোগ করি, কী হবে? 5 2 7, আর 1 1 2 27, অর্থাৎ কত হচ্ছে? তাহলে আবার দুপুর বেলা 12টায় যদি বাজে, বেলা 12টায় যদি একসঙ্গে বাজে, আবার 12টা, রাত্রি 12টা হলে 12 ঘন্টা হচ্ছে। 12 ঘন্টা আর যুক্ত কত হচ্ছে? 3 ঘন্টা। কত হচ্ছে? 12 আর 3 কত হচ্ছে? 15 ঘন্টা হচ্ছে। 15 ঘন্টা। তাহলে রাত্রি 3টে হচ্ছে। তাহলে রাত্রি 12টা, দুপুর 12টা থেকে রাত্রি 12টা, 12 ঘন্টা। আর 12 ঘন্টার সঙ্গে যদি আমরা 3 যোগ করি, হচ্ছে 15 ঘন্টা। তাহলে 15 ঘন্টার পর একসঙ্গে বাজে বলা হচ্ছে। তাহলে আবার, তাহলে রাত 3টে হচ্ছে। আবার রাত্রি 3টে ঘন্টাগুলি একসঙ্গে বাজবে, চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা।
এখানে যেহেতু তোমাদের বলেছে কতক্ষণ পরে আবার একসঙ্গে বাজবে বলা আছে, দেখো এখানে বলেছে 15 ঘন্টা বলবে এখানে অ্যান্সারটা, তো অ্যান্সার তোমাদের 15 ঘন্টা হবে। যে কখন বাজবে, যদি বলতো কখন একসঙ্গে বাজবে তখন কি হবে রাত্রি 3টে বাজবে, ঠিক আছে। এই অ্যান্সারটা হবে 15 ঘন্টা। চলো বলা আছে দেখো গ্রামের মোট পুরুষ ও মহিলার সংখ্যা বলা আছে 1200 জন। এই 1200 জন 1200 এই জনসংখ্যার 80% স্বাক্ষর, আর স্বাক্ষরদের মধ্যে 40% মহিলা। এই গ্রামের স্বাক্ষর পুরুষের সংখ্যা কত হবে? তা গ্রামের মোট পুরুষ ও মহিলার সংখ্যা বলা আছে 1200 জন, তাহলে 1200 জন পুরুষ মহিলা বলা আছে। এই জনসংখ্যার 80% স্বাক্ষর, আর স্বাক্ষরদের মধ্যে 80% মহিলা। তাহলে এখানে বলা হচ্ছে আমাদের স্বাক্ষর সংখ্যা বের করতে হবে। এই জনসংখ্যার দেখো এই যে জনসংখ্যা বলা আছে, এই জনসংখ্যার 80% বলা আছে স্বাক্ষর, 80% স্বাক্ষর। এই স্বাক্ষরের 40% মহিলা যদি আছে, ওই গ্রামের স্বাক্ষর পুরুষের সংখ্যা কত হবে? স্বাক্ষর আছে কত হবে? 80%। তাহলে 80% স্বাক্ষর যদি হয় আমরা লিখতে পারি, তাহলে গ্রামে গ্রামে গ্রামের মোট পুরুষ ও মহিলার সংখ্যা কত বলা হচ্ছে? সংখ্যা সমান 1200 জন। আর জনসংখ্যার 80% স্বাক্ষর যদি হয়, জনসংখ্যা কত হবে? অর্থাৎ স্বাক্ষরের সংখ্যা, অতএব স্বাক্ষর জনসংখ্যার সংখ্যা সমান 1200 গুণিত কত পার্সেন্ট বলেছে? 80%। তাহলে 80/100 হচ্ছে, তাহলে দুটো শূন্য কাটবো, এর একটা শূন্য, এর একটা শূন্য, কত হবে? 12×8 = 96, আর একটা শূন্য, 960 জন। তাহলে কতজন? স্বাক্ষর কতজন? অতএব স্বাক্ষর গ্রামে মোট স্বাক্ষর কত আছে? সমান 960 জন। বুঝা যাচ্ছে? 960 জন যদি স্বাক্ষর হয়, স্বাক্ষরদের মধ্যে 40% মহিলা, অতএব মহিলা স্বাক্ষরের সংখ্যা কত হবে? মহিলা স্বাক্ষরের সংখ্যা সমান 960 গুণিতক কত হচ্ছে? 960 গুণিতক এদিকে আমরা লিখবো কত? 960 যদি হয় না লিখতে পারি আমরা 40% বলা হচ্ছে। কত পার্সেন্ট বলা হচ্ছে? 40% মহিলা স্বাক্ষর, 40 কত হচ্ছে? 100 সমান কত হচ্ছে? একটা শূন্য কত? একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, কত হচ্ছে? 96 গুণিতক 4 সমান কত হবে? 6×4 = 24, 4 হাতে 2, 9×4 = 36, 37, 384 জন। তাহলে মহিলা স্বাক্ষর কত হবে? 960 জনের মধ্যে মহিলা স্বাক্ষর কত হচ্ছে? 384 জন। এবার আমার তোমাদের প্রশ্ন বলা হয়েছে ওই গ্রামের স্বাক্ষর পুরুষের সংখ্যা, অতএব স্বাক্ষর পুরুষের সংখ্যা কত হবে? সংখ্যা কত হবে? 960 থেকে কত বাদ দেব? 384 বাদ দেব, কত হচ্ছে? 10 থেকে 4 বাদ কত হচ্ছে? 6। এখানে হচ্ছে 5, 15, 15 থেকে 8 বাদ দাও, 7 হচ্ছে। আচ্ছা, 1560 থেকে 384 বাদ দেবো আমরা। মোট স্বাক্ষর ছিল, গ্রামের মোট স্বাক্ষর ছিল কত ছিল? গ্রামের মোট মহিলা পুরুষ স্বাক্ষরের সংখ্যা কত হচ্ছে? 384 জন। হলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মোট স্বাক্ষর ছিল 960 জন, 960 জন স্বাক্ষর ছিল, 960, আর মহিলা স্বাক্ষরের সংখ্যা হচ্ছে 384 জন। তাহলে এতজন স্বাক্ষরের মধ্যে যদি মহিলা স্বাক্ষর 384 জন হয়, তাহলে পুরুষ স্বাক্ষর কত হবে? আমরা 960 থেকে কত হবে? 384 বাদ দেবো, বাদ দিলে কত হবে? স্বাক্ষর পুরুষের সংখ্যা আমাদের বেরিয়ে যাবে। এখানে আছে কত? 8 আছে, 8 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 5, 3, 8, 5, 576 জন। তাহলে ওই গ্রামে স্বাক্ষর পুরুষের সংখ্যা কত হবে? 576 জন, 576 জন, বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা আছে? 3 দিকের প্রশ্ন দেখো, যে 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির সংখ্যার গুণফল 12, দ্বিতীয় সংখ্যার গুণফল হচ্ছে 48, তৃতীয় ও প্রথম সংখ্যার গুণফল হচ্ছে কি 16। তাহলে এখন 3টি কী কী হবে? 3টি সংখ্যা কী কী? তাহলে আমরা যদি লিখতে পারি,
আমরা প্রথমে আমরা প্রতিটি তিনটি সংখ্যাকে আমরা যদি ধরি এক্স ওয়াই জেড ধরি, তিনটি সংখ্যা ধরি, তিনটি ধনাত্মক সংখ্যা যথাক্রমে তিনটি ধনাত্মক সংখ্যা যথাক্রমে এক্স ওয়াই আর জেড। বলেছে প্রথম ও দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। প্রথম সংখ্যা কোন তৃতীয় সংখ্যা, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে, এক্স ইন্টু ওয়াই কত হবে, বলা আছে 12। আবার বলা আছে ওয়াই ইন্টু দ্বিতীয় তৃতীয় সংখ্যা গুণফল করা আছে, কত বলেছে, দ্বিতীয় কত হচ্ছে ওয়াই ইন্টু জেড কত হচ্ছে 48। আর প্রথম আর তৃতীয় বলা হচ্ছে, অর্থাৎ এক্স ইন্টু জেড কত হচ্ছে, প্রথম দ্বিতীয় গুণফল বলা হচ্ছে 16। সংখ্যা তিনটি কী কী আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে তিনটি সংখ্যার গুণফল বলা হচ্ছে, তাই না, তিনটি সংখ্যার গুণফল এক্স ওয়াই জেড বলা হচ্ছে। সেক্ষেত্রে আমরা লিখব যে এই তিনটি সংখ্যাকে আমরা গুণ করবো, একে অপরের সঙ্গে গুণ করব। অতএব আমরা এটা 1 নম্বর সমীকরণ লিখতে পারি, আর 2 নম্বর সমীকরণ লিখতে পারি, এটা 3 নম্বর সমীকরণ লিখতে পারি। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, অর্থাৎ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর গুণ করে পাই বা গুণ করি, 3 নম্বর গুণ করি। তাহলে কীভাবে গুণ করবো, আমরা বাম দিকের রাশিগুলো গুণ করব, অর্থাৎ এক্স ওয়াই গুণিতক ওয়াই জেড গুণিতক কত হচ্ছে এক্স জেড ইকুয়ালস টু, আবার এই তিনটিকে আমরা একসঙ্গে গুণ করব, অর্থাৎ 12 গুণিতক 48 গুণিতক 16। বা আমরা দেখো সবগুলো কিন্তু দুটো করে আছে মানে এক্স দুটো আছে, ওয়াই দুটো আছে, আর জেড দুটো আছে, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার কত হচ্ছে। এই তিনটিকে যদি আমরা গুণ করি কী হবে, তিনটিকে লসাগু করে বলবো আলাদাভাবে। 12 লসাগু করব, 2 6 12 আর 2 3 6। আবার 48কে লসাগু করব, 2 2 4 2 4 8, 2 12 আর 2 6 আর 2 3। এ বলেছে 16, 2 8 16, 2 4 8, 2 2 4, 2 3 4, 4 2 8, 8 2 16 হয়েছে। এবার আমরা কী করব, এই মানগুলো আমরা লিখব 12। দেখো এখানে কী বলা আছে, এই মানগুলো আমি আবার লিখছি, দেখো 12 গুণিতক 48 গুণিতক 16। এবার দেখো তিনটি রাশি যদি আমরা বর্গ রূপান্তর করি কী ক্ষেত্রে হবে, তাহলে এক্স ওয়াই জেড বর্গ ইকুয়ালস টু 12 গুণিতক 48 গুণিতক কত হচ্ছে 16 হচ্ছে। এবার আমরা কী করব, তাহলে এক্স ওয়াই জেডকে আমরা কী করব, এবার আমরা এভাবে লিখতে পারি, বা এক্স ওয়াই জেড আছে, দেখো এক্স ওয়াই জেড ইকুয়ালস টু বর্গ এদিকে এলে বর্গমূল হয়ে যাবে, অর্থাৎ 12 বর্গমূল হবে 12 গুণিতক 48 গুণিতক কত হচ্ছে 16। বা তাহলে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কত হবে, এবারে আমরা এগুলো বর্গমূল নির্ণয় করব। তাহলে 12কে ভেঙেছিলাম কী পেলাম, 12কে ভেঙেছিলাম কী পেয়েছে, 2 পেয়েছে, 2 গুণিতক 2 গুণিতক 3 পেয়েছে। আবার গুণিতক 48কে ভেঙেছি কত হয়েছে, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3। আর 16কে ভেঙেছিলাম কত হচ্ছে, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2। বা দেখো এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কত হচ্ছে, 2 কতগুলো পাচ্ছি, দেখো 2 দুটো 2 হলে কী হয়, 2 এর বর্গ হবে, তাহলে 2 এর বর্গ। আবার দুটো 2 হলে কী হবে, 2 এর বর্গ। আবার দুটো 2 হলে 2 এর বর্গ। আবার দুটো 2 হলে 2 এর বর্গ। আবার দুটো 2 হলে কী হবে, 2 এর বর্গ। এরপর 3 আছে কতগুলো দেখি, 1 2 3 আছে, গুণিতক 3 এর বর্গ। বা এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কত হবে, তাহলে আমরা যাদের মাথায় বর্গ চিহ্ন আছে সব তার মাথা থেকে রুট উঠে যাবে, কী পড়ে থাকছে, তাহলে কত হচ্ছে সমান 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 কতগুলো, 1 2 3 4 5, 5টা 1 2 3 4 5 গুণিতক কত হচ্ছে 3। বা এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কত হবে, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, আর 32 3 কত হবে
3 দুগুণে 6, 3 3 9, 96, 32 3 96, 96। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 3 কত হবে 96। তাহলে এক্স ওয়াই জেড এর মান কত হলো 96 বেরোলো। এক্স ওয়াই জেড এর মান যদি 96 হয়, এবার আমরা এক্স এর মান কী হবে, আমরা জানি এক্স ওয়াই জেড 96 হলে দেখো, অতএব এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 96 হলে, বা এক্স এর মান কী হবে, তাহলে এক্স ইকুয়ালস টু 96 বাই ওয়াই জেড। ওয়াই জেডটা যদি আমরা নিচে চলে এসে ভাগ করব, তাহলে কী হচ্ছে, ওয়াই জেডের মান কত ছিল আমাদের, তাহলে 96 বাই কত হবে, ওয়াই জেডের মান কত ছিল এইদিকে, ওয়াই জেডের মান এখানে বের করেছিলাম আমরা। দেখো ওয়াই জেড কত ছিল, ওয়াই জেড কত ছিল, ওয়াই জেড 48 ছিল, ওয়াই জেড হচ্ছে 48, 48। তাহলে 8 দুগুণে 16, তাহলে কত হচ্ছে 48 দুগুণে কত হচ্ছে 96, কত হবে 2 হবে, বুঝেছো। এবং আবার এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 96 হলে, বা ওয়াই ইকুয়ালস টু কী হবে, ওয়াই যদি এদিকে থাকে এক্স জেডটা নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে, 96 বাই কী হবে এক্স জেড সমান 96 বাই এক্স জেডের মান কত ছিল, এক্স জেডের মান কত ছিল দেখো 16 ছিল, এক্স জেডের মান কত ছিল 16 বাই 16। তাহলে 96কে 16 দিয়ে ভাগ করলে কত হবে, 16 6 কত হবে 96, 16 6 কত হবে 96, অর্থাৎ 6 হবে, 6 উত্তর হবে। ওয়াই এর মান কত হলো 6 হলো। এবার কি বলেছে, আবার অতএব এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কত হবে 96 হলে, তাহলে জেড ইকুয়ালস টু কত হবে, বা জেড ইকুয়ালস টু কত হবে 96 বাই এক্স ওয়াই, 96 বাই এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই এর মান কত ছিল, এক্স ওয়াই এর মান কত ছিল 12 ছিল, এক্স ওয়াই এর মান কত ছিল 12। তাহলে 96 বাই কত হচ্ছে 12 ইকুয়ালস টু 12 আসতে 96, 12 আসতে 96, 8। তাহলে অতএব সংখ্যা তিনটি হলো, অতএব সংখ্যা তিনটি কী কী হবে, সংখ্যা তিনটি হলো 2, 6 আর 8, 2 6 8। পরের প্রশ্ন চলো কি বলা আছে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা আছে দেখো যে 4 দিকের প্রশ্ন, 0.1.01, না সরি এর তারিখ দেওয়া রয়েছে 01 অর্থাৎ 1/1/2024, 1/1/2024 তারিখে তোমরা ক্লাস 5A ক্লাস 6-এ ভর্তি হলে, এবং 22/12/2024 তারিখে তোমাদের থার্ড সুমাটিভ এর রেজাল্ট বের হলে তোমরা মোট কতদিন ক্লাস 6-এ পড়লে। তাহলে আমাদের বলা হয়েছে এগে 1 জানুয়ারি 2024 তারিখে তোমরা ক্লাস শুরু করেছো, এবার ক্লাস শুরু হয়েছে, ভর্তি আচ্ছা ভর্তি হলে আচ্ছা ভর্তি হয়েছো, আর এত তারিখে তোমাদের থার্ড সুমাটিভ রেজাল্টে বের হলে তোমরা কতদিন ক্লাস করছো। আমরা কী করবো, এই তারিখ থেকে এই তারিখটা আমরা বাদ দেব। চলো আমরা বাদ দিয়ে দেখি কত উত্তর হতে পারে। প্রথমে দেখো যে সালটা তোমাদের রয়েছে কি, যে 1 জানুয়ারি বলেছে, ক্লাস শুরু হয়েছে কবে থেকে, ভর্তি তারিখ বলা হচ্ছে কত, ভর্তি তারিখ সঙ্গে বলেছে 01 অর্থাৎ 1/1/2024, মানে 2024, 1/1/2024। আর ক্লাস শেষ অর্থাৎ আমাদের পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট বেরিয়েছে কত হবে, রেজাল্ট বেরিয়েছে বলা আছে 22/12/2024। দেখো তাহলে 1 জানুয়ারি থেকে শুরু করছে আর ডিসেম্বর পর্যন্ত, 12 মানে ডিসেম্বর পর্যন্ত। আর 2024 সালটা আমরা জানি 2024 সাল, আমরা জানি 2024 সাল কত হবে, 2024 সাল লিপ ইয়ার, 2024 সালটা লিপ ইয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2024 সাল লিপ ইয়ার হলে তাহলে কত হবে, 2024 সাল সমান কত দিন, 365 দিন,
366 দিন, কারণ লিপ ইয়ার 366 দিনে বছর হবে, 366 দিন। এখানে বলেছে ডিসেম্বর মাস 31 দিন হলে তাহলে 31 থেকে আমরা কত দিন হয়ে গেছে? 22 দিন। ডিসেম্বরে কত দিন হয়েছে? 22 দিন হয়েছে। তাহলে অতএব আমরা লিখব সমান, তাহলে 300 বা ডিসেম্বর মাস যদি 22 দিন হয়, ডিসেম্বর মাস যদি 22 দিন হয়, এক্ষেত্রে আমরা 31 মাস হচ্ছে ডিসেম্বর, 31 বিয়োগ কত হচ্ছে? বিয়োগ 22 কত হচ্ছে? 9। 31 থেকে যদি 2 বাদ দিই কত হবে? 22 বাদ দিয়ে কত হবে? 9 দিন। ডিসেম্বরে কত দিন হচ্ছে? ডিসেম্বরে 9 দিন বাকি। তাহলে ডিসেম্বরে অর্থাৎ ডিসেম্বর সম্পূর্ণ হতে কতদিন বাকি? 9 দিন। তাহলে কতদিন ক্লাস করেছে? তাহলে অতএব আমি কতদিন ক্লাস করেছি? আমি এক্ষেত্রে 366 দিনের বছর হচ্ছে। এখানে পয়লা জানুয়ারি শুরু হয়েছিল ক্লাস, এদিকে আমরা 9 বাদ দেবো। ডিসেম্বর কত হচ্ছে? 31 হচ্ছে। আর ডিসেম্বর কত হচ্ছে? ডিসেম্বরের দিন সংখ্যা কত হচ্ছে? 9 দিন হচ্ছে। ডিসেম্বরের 9 দিন বাকি ছিল, অর্থাৎ 9 দিন বাকি ছিল ডিসেম্বরে 9 দিন, অর্থাৎ 9 বাদ দেবো। আমি 366 থেকে 9 বাদ দেবো, সংখ্যা হচ্ছে 357 দিন। 357 দিন ক্লাস করেছি। 357 দিন কী করেছি? 357 দিন ক্লাস করেছি। বুঝেছো? চলো পরের প্রশ্ন কী আছে? পরের প্রশ্ন দেখো, 5 থেকে প্রশ্ন সরল করো। এক বিয়োগ, এই সরলটাকে আমাদের করতে হবে। এখানে কিন্তু রেখা বন্ধনী রয়েছে, কেয়ারফুলি লক্ষ্য রাখো। রেখা বন্ধনীটার কাজটা আগে করতে হয়। এই চিহ্নগুলো অবশ্যই তোমরা অ্যাভয়েড করবে না, চিহ্নগুলো গুরুত্ব সহকারে তোমরা দেওয়ার চেষ্টা করবে। তাহলে তোমাদের সরলটা রয়েছে কত? তাহলে এক বিয়োগ বলেছে তৃতীয় বন্ধনী স্টার্ট, তাহলে 1/2 ভাজিতক দ্বিতীয় বন্ধনী, তাহলে 2 বিয়োগ কত হবে? 1/2 প্রথম বন্ধনী, 1/2 বিয়োগ 1/3 বিয়োগ 1/6 প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, সমান কত বলা হচ্ছে? দেখো রেখা বন্ধনী কাজটা কিন্তু আমাদেরকে আগে করতে হবে, যেহেতু রেখা বন্ধনী আছে 1/3 বিয়োগ 1/6। এই রেখা বন্ধনী কাজটা আগে করতে হলে বাদ বাকিগুলো তুলে দেবে। তৃতীয় বন্ধনী 1/2 ভাজিতক দ্বিতীয় বন্ধনী দাও 2 বিয়োগ 1/2, এখানে এর আছে, তাহলে 1/2 বিয়োগ কত হচ্ছে? তাহলে 1/3 বিয়োগ 1/6 যদি আমরা ভগ্নাংশ করি, তাহলে আমরা লসাও করো, 1/3 সঙ্গে 1/6 যদি আমরা ভগ্নাংশ করি, সেক্ষেত্রে হবে তাহলে 1/3 বিয়োগ 1/6 সমান 6 আর 3 লসাগু করলে হবে 3 একে 3, 3 দুগুণে 6, অর্থাৎ 3 দুগুণে 6 হচ্ছে লসাগু। তাহলে 3 দুগুণে 6, 2 একে 2 আর বিয়োগ 1 সমান হবে 1/6। তাহলে 1/3 বিয়োগ 1/6 সমান কত হবে? 1/6 হয়েছে। তাহলে প্রথম বন্ধনী ক্লোজ করবো, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ করবো, সমান 1 বিয়োগ কত হচ্ছে? তৃতীয় বন্ধনী 1/2 ভাজিত কত হচ্ছে? দ্বিতীয় বন্ধনী স্টার্ট করো, তাহলে 2 বিয়োগ 1/2 প্রথম বন্ধনীর মধ্যে ভগ্নাংশগুলো যদি আমরা এভাবে করি, তাহলে 6 2 লসাগু করলে কত হবে? 2 একে 2, 2 3 6, 3 2 6, 6 হচ্ছে। আর এখানে কত হচ্ছে? 2 3 6, 3 একে 3, 3 থেকে 1 বাদে কত হচ্ছে? 3 2 3 6, 2 3 6, 3 একে 3, 3 বিয়োগ কত হবে? 1। দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, তৃতীয় বন্ধনী ক্লোজ করো, ইকুয়ালস টু 1 বিয়োগ কত? তৃতীয় বন্ধনী 1/2 ভাজিতক দ্বিতীয় বন্ধনী, তাহলে 2 বিয়োগ 1/2 এর কত হচ্ছে? 3 থেকে 1 বদল কত হচ্ছে? 2, 2/6। আর 2/6 মানে কত জানি আমরা? 2 একে 2 আর 2 3 6, তাহলে 1/3। এখানে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, তৃতীয় বন্ধনী ক্লোজ করো, ইকুয়ালস টু 1 বিয়োগ মাইনাস বলেছে 1/2 ভাজিতক কত হচ্ছে? দ্বিতীয় বন্ধনী, তাহলে 2 মাইনাস 1/2 গুণিতক এর মানে গুণ, অর্থাৎ 1/3। দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, তৃতীয় বন্ধনী ক্লোজ করো, ইকুয়ালস টু 1 মাইনাস তৃতীয় বন্ধনী 1/2 ভাজিতক দ্বিতীয় বন্ধনী। এবার আমরা কাটাকাটি করতে পারি। দেখো 1/2 এর সঙ্গে 1/3 কি করবো? আমরা গুণ করবো। কত হচ্ছে? 3 দুগুণে 6, 1/6, 2 মাইনাস 1/6 দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম, তৃতীয় বন্ধনী ক্লোজ করলাম, ইকুয়ালস টু 1 বিয়োগ কত হচ্ছে? তাহলে 1/2 ভাজিত কত হচ্ছে? 6 দুগুণে 12, 12 থেকে 1 বদলে কত হচ্ছে? 11, 6 দুগুণে 12, 12 থেকে 1 বদলে 11, তাহলে 11 বাই কত হচ্ছে? 6 তৃতীয় বন্ধনী ক্লোজ করো, ইকুয়ালস টু 1 মাইনাস কত হচ্ছে? দ্বিতীয় বন্ধনী কত হচ্ছে? 1/2 ভাগ আছে গুণ করো, গুণ করলে উল্টে যাবে, কত হচ্ছে? 6/11 তৃতীয় বন্ধনী ক্লোজ করো, ইকুয়ালস টু 1 মাইনাস কত হচ্ছে? এবার 6কে 2 3 কত হচ্ছে?
ছয়, 1 মাইনাস কত হবে 3 একে 3, 11 11 করতে 11, 3 বাই কত হবে 11 ইকুয়ালস টু 11 একে 11 মাইনাস 3 বাই 11 ইকুয়ালস টু কত হবে 11 থেকে 3 বাদে কত হচ্ছে আচ্ছা 8 হবে 8 বাই 11, 8 বাই কত হচ্ছে 11। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই একটু। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে প্রদত্ত চিত্রে পরিসীমা ক্ষেত্রফল নির্ণয় করো। এই চিত্র দেওয়া আছে না, এর পরিসীমা মানে কি চারটে যতগুলো বাহু আছে প্রান্ত বাহুগুলো সবগুলো যোগ করলে কী হবে পরিসীমা বেরোবে। তাহলে এর ক্ষেত্রফল কি বলা আছে, এর পরিসীমা ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে ক্ষেত্রফল কত হবে, তাহলে এর ওই যে এলাকাটা আছে এই এলাকার মোট ক্ষেত্রফল আমাদের বের করতে হলে কী করবো আমরা। তাহলে এই ক্ষেত্রে দেখো যে চিত্রটা লক্ষ্য করে এখানে ক্ষেত্রফল পরিসীমাটা প্রথমে বের করে নিই। তাহলে এর পরিসীমাটা প্রথমে বের করতে হলে আমরা কী করবো, প্রথমে লেখো চিত্রে পরিসীমা কত হচ্ছিল, পরিসীমা সমান কত আছে, পরিসীমা বলা হচ্ছে দেখো এই চিত্র আছে, চিত্রে পরিসীমা লক্ষ্য করো, চিত্রে পরিসীমা বলা হচ্ছে দেখো যতগুলো প্রান্ত ভাগ হচ্ছে সব তার পরিসীমা হবে। পরিসীমা আই আকৃতি জ্যামিতিক চিহ্নের পরিসীমা বা ক্ষেত্রের পরিসীমা হবে প্রথমে বলা হচ্ছে 22 আছে, যতগুলো প্রান্ত বাহু আছে সবগুলো যোগ করবে। পরিসীমা সমান কত হচ্ছে, পরিসীমা সমান 22 যুক্ত 4 যুক্ত কত হচ্ছে 9 যুক্ত 11, তারপর হচ্ছে যুক্ত কত হচ্ছে 9 যুক্ত 9 যুক্ত 4 যুক্ত 22 যুক্ত 4 যুক্ত 9 যুক্ত 11 যুক্ত 9 যুক্ত 4, বোঝা গেছে, যুক্ত 4। কতগুলো পেলাম আমরা, দেখো সবগুলোকে যদি আমরা যোগ করি, সবগুলো পরিসীমাকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কত বেরোবে, 22 4 9 11 9 4 22 4 9 11 9 4। তাহলে সবগুলো যদি আমরা যোগ করি সেক্ষেত্রে পরিসীমা কত বেরোবে, তাহলে পরিসীমা বেরোবে 118। তাহলে পরিসীমা কত হবে 118, 118 কী হবে সেমি হবে, সেমি। এর পরিসীমা কত হবে 118 সেমি, বুঝে গেছে। এবার ক্ষেত্রফল আমরা বের করবো, ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রফল কত বের করবো আমরা, দেখো টোটালটা যদি এদিকটা ক্ষেত্রফল দেখো দুটো আই আকৃতির দুটো লম্বর দেখো, এই লম্বটা যদি আমরা এই দুটোকে যুক্ত করে দিই, দেখো এই দুটোকে যদি যুক্ত করে দিই টোটাল একটা আয়তক্ষেত্র হয়ে গেল, তাই না। তাহলে তাহলে টোটালটা কত হচ্ছে 22 হচ্ছে, এইটুকু নয় 18 হচ্ছে, 18 থেকে 22 বাতিল কত হবে 4 হচ্ছে, তাহলে এইটুকু অংশ কত হবে 4 হবে। তাহলে এটা 22 হলে এটাও 22 হবে, এটা 4 হলে 4 হচ্ছে। সুতরাং এদিকে ক্ষেত্রফল কী হবে, তাহলে আই আকৃতির ক্ষেত্রফল, প্রথম ক্ষেত্রফল কত আছে, তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ হলে কি ক্ষেত্রফল হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয় দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 22 আর প্রস্থ 4, কত আছে। তাহলে এই আই আকৃতি আমি চিহ্নটা লিখে দিই, এই আই আকৃতির চিহ্নটা যদি আমি দিই, এক্ষেত্রে এর ক্ষেত্রফলটা যদি আমরা বের করি তাহলে প্রথমে ক্ষেত্রফলটা কত ছিল 22 ছিল, 4 ছিল, আর এটা কত ছিল 11, এটা 9, এটা 4, এটা 22। তাহলে প্রথম ক্ষেত্রফল কত হবে, তাহলে প্রথম ক্ষেত্রফল তিনটি ক্ষেত্র হচ্ছে 1 2 আর 3। তাহলে তিনটি ক্ষেত্র হচ্ছে, তাহলে কত হচ্ছে প্রথম ক্ষেত্রফল কত হচ্ছে, আচ্ছা প্রথমে যে এই যে আই আকৃতির ক্ষেত্রফল এর ক্ষেত্রফল কত হবে, এখানে কোনো নামকরণ দেওয়া নেই, ক্ষেত্রফল খুব মোট যোগ করে দেবে। এই ক্ষেত্রফল 22 গুণিতক 4 কত হচ্ছে, 22 গুণিতক 4 কত হচ্ছে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 কত হচ্ছে, কত 88 বর্গ সেমি। তাহলে প্রথম ক্ষেত্রফল 1 নম্বর ক্ষেত্রফল হলো, আর 2 নম্বর এটা হচ্ছে 1 নম্বর মনে করো, এটা হচ্ছে 2 নম্বর ক্ষেত্রফল। দেখো এই 2 নম্বর ক্ষেত্রফল মানে কি এইটুকু অংশ, এখান থেকে এইটুকু অংশ ক্ষেত্রফল, এইটুকু অংশ ক্ষেত্রফল, এইটুকু 11 হচ্ছে, এইটুকু 4 হচ্ছে, 11 4 কত হচ্ছে 44। 2 নম্বর ক্ষেত্রফল কী হবে, তাহলে 11 ইন্টু কত হবে 4, কত হবে 11 4 44 বর্গ সেমি। তাহলে 3 নম্বর ক্ষেত্রফল দেখো, এই দেখো নিচের আই আকৃতিটা, এই 3 নম্বর ক্ষেত্রফল, এটা হচ্ছে আমরা ধরো 1 নম্বর ধরলাম, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এই 3 নম্বর ক্ষেত্রের ক্ষেত্রফল কত কী হবে, এদিকে 4 এদিকে 22, অর্থাৎ 1 নম্বর ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। দেখো 3 নম্বর কী হবে, 3 নম্বর ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে 22 গুণিতক 4 কত হবে
22 কত 88, 88 বর্গ সেমি। তাহলে অতএব ক্ষেত্রফল কী হবে? অতএব মোট ক্ষেত্রফল কী হবে? মোট ক্ষেত্রফল সমান 88 যুক্ত 44 যুক্ত 88 সমান, আমরা যদি যোগ করি এক্ষেত্রে হবে ক্ষেত্রফল 8 16 4 20, অর্থাৎ কত হবে? 20 শূন্য হাতে 2, 8 4 12, 12 8 20 আর 2 22, অর্থাৎ 220 বর্গ সেমি। 220 বর্গ সেমি। পরের প্রশ্ন কী বলা আছে দেখো, পরের প্রশ্ন বলা আছে 6 দাগের প্রশ্ন দেখো, 4 জন ছাত্রের মোট বয়স বলছে 120 কিগ্রা, 4 জন ছাত্রের মোট ওজন বলা আছে, ওজন বলেছে 120 কিগ্রা। যদি তাদের 3 জনের ওজন যথাক্রমে 26 কিগ্রা 700 গ্রাম, 28 কিগ্রা 400 গ্রাম ও 32 কিগ্রা 500 গ্রাম হয়, তাহলে চতুর্থ ছাত্রের ওজন কত হবে? তাই 4 জন ছাত্রের মোট ওজন বলা আছে 120, তাই 4 জন ছাত্রের মোট ওজন সমান কত বলা হচ্ছে? 120 কিগ্রা, 120 কিগ্রা। এবার বলা হচ্ছে যদি 3 জন ছাত্রের মোট ওজন এবং 3 জন ছাত্রের মোট ওজন কত বলা আছে? যথাক্রমে প্রথম ছাত্রের 26 কিগ্রা 700 গ্রাম, 26 কিগ্রা 26 কিগ্রা কত গ্রাম? 700 গ্রাম বলা হচ্ছে। আর দ্বিতীয় ছাত্রের কত বলা হচ্ছে? 28 কিগ্রা বলা আছে, 28 কিগ্রা কত গ্রাম? 400 গ্রাম। আর শেষ নম্বর বলা আছে 32 কিগ্রা কত হচ্ছে? 500 গ্রাম। তিনটিকে যোগ করো, কত হচ্ছে? 0 0 আর 7 5 12 13 14 15 16, 16 6 হাতে 1 আর 2 10 16 1 17, 17 7 হাতে 1 আর 3 2 5 6 7, অর্থাৎ 77 কেজি। 77 কেজি বলা হচ্ছে, 77 কেজি। 5 4 9, আচ্ছা 9 7 16, 66 600 গ্রাম আর আছে 8 6 814 15 16 17 7 থেকে 1 3 4 5 6 7, আচ্ছা 3 4 5 6 7 থেকে 8 হবে, 8 6 14 15 16 17 7 হাতে 1 3 2 5 6 7 একে 8, 87 কিগ্রা, 87 কিগ্রা 600 গ্রাম। তাহলে 3 জন ছাত্রের মোট ওজন কত হলো? মোট ওজন বলা আছে 87 কিগ্রা 600 গ্রাম বলা হচ্ছে। অতএব চতুর্থ ছাত্রের ওজন কত হবে? চতুর্থ ছাত্রের ওজন সমান, তাহলে 120 কিগ্রা থেকে আমরা কত বাদ দেবো? তাহলে 120 কিগ্রা থেকে তাহলে মোট ওজন ছিল 120 কিগ্রা, থেকে কত বাদ দেবো? 87 কিগ্রা কত গ্রাম বাদ দেবো? এইদিকে গ্রাম দাও, কত গ্রাম? 600 গ্রাম বাদ দেবো। তাহলে কত হবে? যাতে 1 কিগ্রা সমান 1000 গ্রাম, এখানে 1000 গ্রাম হবে, ধার করলাম আমরা, বাদ দিচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা যোগ করেছিলাম, এখানে বাদ দিচ্ছে, তাহলে বাদ দিলে কত হবে? 1000, এটা 1000 আছে, 1000 থেকে 600 বাদ দিলে কত হবে? 400 হবে, 400 গ্রাম। আর এদিকে কত থাকছে? এদিকে হচ্ছে দেখো 120 ছিল, অর্থাৎ 119 থেকে 87 বাদ দিলে কত হবে? 119 থেকে 87 বাদ দিলে তোমাদের 32 হবে, 3 2 32। তাহলে চতুর্থ ছাত্রের ওজন কত হলো? 32 কিগ্রা 400 গ্রাম, 32 কিগ্রা 400 গ্রাম, 32 কিগ্রা 400 গ্রাম। চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে? 4 দাগের দেখো প্রশ্ন কি বলা হচ্ছে। 4 দাগের প্রশ্নটাও চলে এলাম আমরা। 4 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও বলেছে। 1 নম্বরে বলেছে এ ইকুয়ালস টু -3, বি ইকুয়ালস টু 4, আর সি ইকুয়ালস টু -2 এবং এক্স ইকুয়ালস টু 2 এবং ওয়াই ইকুয়ালস টু -3 হলে এই যে আমাদের মানটা রয়েছে, এর মান কত হবে আমাদের বের করতে হবে। চলো আমাদের মানগুলো রয়েছে, এ ইকুয়ালস টু -3, বি ইকুয়ালস টু কত? বি ইকুয়ালস টু 4, আর সি ইকুয়ালস টু কত আছে? -2,
আর এক্স ইকুয়ালস টু কত আছে, এক্স ইকুয়ালস টু কত আছে 2 আছে, আর ওয়াই ইকুয়ালস টু কত আছে, ওয়াই ইকুয়ালস টু -3। এবার আমাদের প্রশ্ন রয়েছে 2a প্লাস বি মাইনাস 3c বাই কত হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2a, এ পর -3 কত আছে, এ পর -3 হলে ইকুয়ালস টু -3 হলে এক্ষেত্রে আমরা 3-এর সঙ্গে 2 গুণ করব, অর্থাৎ 3 ইন্টু -3 প্লাস বির মান কত আছে, বির মান আছে 4 আছে, আর মাইনাস 3 ইন্টু কত আছে, সির মান কত আছে -2 আছে, আর নিচে আছে এক্সের মান কত আছে 2 আছে, অর্থাৎ 2 হলে 2 ইন্টু 2 মাইনাস ওয়াইয়ের মান কত আছে -3 সমান 3 3 9, তাহলে কত হবে -9 প্লাস 4, আর মাইনাসে মাইনাসে প্লাস কত 3 2 6, এখানে 3 2 2 4 হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস কত হচ্ছে 3 ইকুয়ালস টু কত হচ্ছে, ইকুয়ালস টু হচ্ছে তাহলে 4 থেকে 9 থেকে 4 বাদ দাও, 5 4 9 5, তাহলে -5 প্লাস 6, আর নিচে কত হবে 4 3 7 কত হচ্ছে ইকুয়ালস টু, এবার 6 থেকে 5 বাদ কত হচ্ছে 1/7 কত হচ্ছে 1/7 তোমাদের 1 আচ্ছা 5 9, আচ্ছা 6 5 আচ্ছা 6 থেকে 5 বাদ দিয়েছি কত হচ্ছে 1 হচ্ছে 7, 1/7। ও সরি, এখানে কত ছিল 2 ছিল, 2a ছিল, এখানে 2 দাও, এখানে 2 দাও, 3 3 দুগুণে 6 হবে, এখানে 6 হবে, 3 দুগুণে 6 -6 ছিল, -6 আর +4 ছিল, তাহলে 6 থেকে 4 অর্থাৎ কত হবে -2 হবে, এখানে কত হবে -2 হবে, -2 আর +6 হচ্ছে কত হবে -4 কত হচ্ছে 4 10 10 10 হচ্ছে, 10 থেকে কত বাদ দেবো, 10 থেকে এখানে কত হচ্ছে 10 হচ্ছে না, আমরা বাদ দিয়েছি -6 থেকে 4 বাদ দিয়েছি, কত হচ্ছে -2 হয়েছে, আর -2 প্লাস 6 কত হচ্ছে, এখানে কত হবে প্লাস কত হবে +4 হবে 4/7। এই 4/7 তোমাদের সঠিক উত্তর। কেমন, চলো পরের প্রশ্ন কি আছে দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে 3 প্রশ্ন দেখো, এ এর বর্তমান বয়স হচ্ছে x বছর, এ বি এর থেকে 3 বছরের ছোট, 5 বছর পূর্বে এ এবং বি এর বয়সের সমষ্টি কত ছিল, 3 বছর পরে বয়সের বয়স কত হবে। তাহলে এ এর বর্তমান বয়স হচ্ছে x বছর, এ বি এর থেকে 3 বছরের ছোট, এ হবে বি এর থেকে, এর বর্তমান বয়স বলা হচ্ছে x বছর, এ বি এর থেকে কত বছর ছোট, 3 বছর ছোট, 3 বছর ছোট, এর বয়স হবে 3 বছরের ছোট হবে বির বয়স, অর্থাৎ 5 বছর পূর্বে এ এবং বি এর বয়সের সমষ্টি কত হবে, 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে বয়স কত হবে, 5 বছর পূর্বে এ এবং বি এর বয়সের সমষ্টি কত ছিল, আর 3 বছর পর তাদের বয়স কত হবে। তাহলে আমাদের প্রথমে এ এবং বি এর বর্তমান বয়সটা বের করতে হবে। এখানে এ এর বর্তমান বয়স দেওয়া আছে x বছর, আর এ বলা হচ্ছে এর বয়স হবে বি এর থেকে, এর বয়স হবে বি এর থেকে 3 বছরের ছোট, 3 বছর বি এর থেকে 3 বছরের ছোট। এখানে তোমাদের রয়েছে 6-2 প্রশ্নের অ্যান্সারটা, 4-2 প্রশ্নের অ্যান্সার রয়েছে। তাহলে এর বর্তমান বয়স কত বলেছে, এর বর্তমান বয়স সমান x বছর, তাহলে এ বি এর থেকে 3 বছরের ছোট, অর্থাৎ এ বি এর থেকে 3 বছর ছোট হলে তাহলে এর থেকে 3 বছরের বড় কত হবে, 3 বছরের বয়স হবে বেশি হবে। তাহলে এর যদি x বছর হয় তাহলে বি এর বয়স কত হবে, x+3 হবে। তাহলে বি এর বয়স কত হবে, বি এর বর্তমান বয়স কত হবে, বর্তমান বয়স সমান কত হবে, তাহলে x+3 বছর হবে, তাই না। যেহেতু 3 বছরের ছোট যদি এ হয়, তাহলে এর যদি বর্তমান বয়স x বছর হয়, তাহলে বি এর বয়স কত হবে, x+3 বছর হবে। বোঝা গেছে। এরপর বলা আছে 5 বছর পূর্বে এ এর বয়স কত হবে, অতএব 5 বছর পূর্বে এ এর বয়স সমান x বছর হলে x-5 বছর হবে, x-5 বছর, x-5 বছর। আবার 5 বছর পূর্বে বি এর বয়স কত হবে, তাহলে বি এর বর্তমান বয়স x+3 বছর হলে তাহলে 5 বছর পূর্বে কত হবে, তাহলে x+3 - 5
বছর সমান কত হবে, তাহলে এক্স মাইনাস কত হবে 2 বছর, এক্স মাইনাস 2 বছর হচ্ছে। তাহলে 5 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত হবে, অতএব 5 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি সমান কত হবে, তাহলে এক্স বলা আছে এক্স মাইনাস 5, এরা 5 বছর পূর্বের বয়স ছিল, এর 5 বছর পূর্বের বয়স আর বি এর 5 বছর পূর্বের বয়স কত হচ্ছে এক্স মাইনাস 2। তাহলে এদের বয়সের সমষ্টি কত হবে, তাহলে এক্স মাইনাস 5 প্লাস কত হবে এক্স মাইনাস 2 কত হচ্ছে, তাহলে এক্স মাইনাস 5 প্লাস এক্স মাইনাস 2 কত হচ্ছে সমান এক্স এক্স 2x হচ্ছে, আর মাইনাস 5 মাইনাস 2 কত হচ্ছে -7। তাহলে 5 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত পেলাম আমরা, এত বছর, অর্থাৎ 2x - 7 বছর, ঠিক আছে। এবার 3 বছর পরে তাদের বয়স হবে, এবং 3 বছর পর এর বয়স সমান এক্স বছর ছিল বর্তমান বয়স, আর 3 বছর পর +3 বছর। আবার 3 বছর পর বি এর বয়স কত হবে, বি এর বয়স হবে সমান কত হবে, তাহলে এর বর্তমান বয়স ছিল বি এর বর্তমান বয়স ছিল এক্স +3 বছর, আর 3 বছর পর কি +3 বছর সমান কত হবে এক্স +6 বছর। তাহলে কি বলা আছে যে 3 বছর পর এর বয়স হবে এক্স +3 বছর, আর 3 বছর পর বি এর বয়স কত হবে এক্স +6 বছর। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন কি বলা আছে, এই মডেল স্কুলটা অনেক বড় দেখতে পাচ্ছি আমি। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলা আছে, 4-3 মান নির্ণয় করো, +20 এর বিপরীত সংখ্যা -7 এর পরম সংখ্যা পরম মান, -7 এর পরম মান, +8 এর বিপরীত সংখ্যা, আর +5 +50 × 20%। চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। ফার্স্ট অফ অল কি বলা আছে, +20 এর বিপরীত সংখ্যা কি বলেছে -20। আমি প্রশ্নটা তুলছি না, এর ক্যালকুলেট রাশিটা আমি তুলে ফেলছি। মাইনাস হচ্ছে -7 এর পরম মান হচ্ছে 7, -7 এর পরম মান কি হচ্ছে 7 হচ্ছে, আর হচ্ছে +8 এর বিপরীত মান, -7 এর পরম মান +8 এর বিপরীত মান, এখানে বলেছে +8 এর বিপরীত মান কত হচ্ছে, এখানে কোনো +8 এর বিপরীত মান কত হচ্ছে, আচ্ছা মাইনাস হবে -8 রয়েছে +5 +50 × 20%। এখানে কোনো চিহ্ন আছে কিনা দেওয়া নেই, এখানে দেখতে পাচ্ছি আমি। এখানে বলা আছে -7 এর পরম মান +8 এর বিপরীত সংখ্যা, +8 এর বিপরীত সংখ্যা -8 হয়ে থাকে, কিন্তু এখানে কি আসলে কি চিহ্ন ছিল সেখানে উল্লেখ করা নেই। এখানে দেখতে পাচ্ছি, দেখো এই যে মানটা আমরা তুললাম, দেখো এখানে দেখো কোনো চিহ্ন নেই, মানে এখানে অলরেডি তোমাদের জেনে নিতে হবে এটা প্লাস হচ্ছে আর মাইনাস হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাসের সংখ্যাদের মধ্যে বিয়োগফল। এবার আমরা লিখতে পারি -20, তাহলে কত হচ্ছে এখানে 7 কত হচ্ছে 7 আচ্ছা 8 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে 1 -1, তাহলে -1 মাইনাসে +1 +5, আর প্লাস হচ্ছে প্লাস 50-এর 20% মান কত হবে 50 গুণিতক 20 কত হবে 100, 0 কেটে দাও, কত 5 দুগুণে 10, কত সমান -20, আর +1 +5 কত হচ্ছে +6, আর প্লাস কত হবে 5 দুগুণে 10, কত হবে -20, আর প্লাসে প্লাসে প্লাস 10 কত 16, কত হবে -4। চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই। পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে এখানে 4 দিকের প্রশ্ন, 1/5 = 1/6 = 1/x = 1/1.25 হলে এক্স এর পরম মান কত বলা হচ্ছে। এই যে এক্স এর পরম মান বলা আছে, এক্স এখানে অনুপাতিক মানের এক্স এর পরম মান বলা হচ্ছে। এক্ষেত্রে আমরা কি করব, দুটো করে অনুপাতের আমরা কি করব লসাগু করব, তাহলে লসাগু এবারে অনুপাত আর এবারে অনুপাতের লসাগুগুলো করি, তাহলে সেক্ষেত্রে হবে এখানে মানটাকে তুলে ফেলে কি বলা আছে,
এখানে বলা হচ্ছে যে 1/5 is to 1/x equals to 1/x is to 1/1.25 ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে 5 আর x লসাগু করলে 5x হবে, তাহলে প্রতিটা ক্ষেত্রে 5x গুণ করব, তাহলে 5 ইন্টু 5x আর ইস টু 1/x ইস টু 5x ইকুয়ালস টু, তাহলে এক্সের সঙ্গে 1.25 আমরা যদি এর লসাগু করি তাহলে কী হবে, তাহলে এক্স আর 1.25 এর লসাগু কত হবে, তাহলে এই ক্ষেত্রে হবে, তাহলে লসাগু যদি করি তাহলে সেক্ষেত্রে লসাগুর মান যদি করি তাহলে 1.25 এর লসাগু কত হবে, 1.25x হবে, তাহলে 1.25xটা প্রতিটা ক্ষেত্রে আমরা গুণ করব 1 গুণিতক 1.25x 1.25x আর 1.25xকে যদি আমরা সাধারণ ভগ্নাংশ করি একটু অন্যরকম করতে পারি, তাহলে 1.25কে সাধারণ ভগ্নাংশ যদি করি সেক্ষেত্রে হবে যে 125 বাই কত হচ্ছে 100, তাহলে 25 5 125, 25 4 100 কত হবে 5/4 কত হচ্ছে 5/4। এখানে দেখো 5/4, তাহলে 1/25 মানে 1/1.25কে যদি আমরা ভগ্নাংশে রূপান্তরিত করি কত হবে 5/4 হচ্ছে, ইকুয়ালস কত হবে 4/5 হবে, তাহলে এক্ষেত্রে মানটা কত হলো 4/5 হবে। আচ্ছা 4/5 উপরটা 4 হবে নিচে 5 হবে, অর্থাৎ এখানে কত হবে 4 হলে দেখতে পাচ্ছি এর মানটা আমরা, তাহলে 4/5 হচ্ছে, 4/5 হলে এখানে কি 5 আর x লসাগু হতো, অর্থাৎ এখানে কি হবে এখানে 5x হবে, এখানে কত হবে 5x লসাগু কত হবে 5x হবে, তাই না। যদি 4/5 হয় তাহলে 1/1.25 যদি হয়, 1/1.25 মানে 4/5 যদি হয়, এক্ষেত্রে কী হবে 4/5 হলে এক্ষেত্রে কিন্তু 5টা হর হচ্ছে, আর হর হচ্ছে 5 আর 5 আর x 5x হচ্ছে, তাহলে 5x হলে প্রতি ক্ষেত্রে 5x গুণ করব, তাহলে ইনটু কত হবে আবার ইস টু অনুপাত ইস টু কত হচ্ছে, তাহলে 1 কত হচ্ছে, এটা হচ্ছে কত হচ্ছে 4/5 ইস টু কত হচ্ছে 5x হচ্ছে, 5x হচ্ছে। এবার আমরা কি করব, এবার দেখো আচ্ছা বা, তাহলে 5 কেটে দেবো কত হচ্ছে x হচ্ছে কত হচ্ছে, তাহলে বা x ইস টু কত হবে x কেটে দেবো কত হচ্ছে 5 হচ্ছে, ইকুয়ালস টু এখানে x কেটে দেবো কত হচ্ছে 5 ইস টু 5 কেটে দেবো কত হচ্ছে 4x হচ্ছে, 4x হচ্ছে। বা এবার আমরা পরম মান x এর পরম মান বের করতে হবে আমাদের, x এর পরম মান x এর মান কত হবে, তাহলে x ইস টু 5 মানে কি x/5 ইকুয়ালস টু 5 ইস টু 4x মানে কত হবে 5/4x, বা 5 5 25 কোনাকুনি গুণ হবে, তাহলে x ইন্টু 4x ইকুয়ালস টু কত হবে 5 ইন্টু কত হবে কত হচ্ছে 5 ইন্টু 5 হচ্ছে 5 ইন্টু 5, তাহলে বা তাহলে 4x স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে 5 5 কত হচ্ছে 25, বা x স্কোয়ার ইকুয়ালস টু কত হবে 25/4 হচ্ছে, বা x ইকুয়ালস টু কত হবে রুট 25 বাই কত হচ্ছে 4 কত হচ্ছে 25/4 এর বর্গমূল কত হবে, বা x ইকুয়ালস টু 5 5 25/2 5/2, তাহলে x এর মান কত বেরোলো, x এর মান হচ্ছে 5 কত হচ্ছে 5/2 হচ্ছে, আর এই 5/2 মানে কত হচ্ছে 5/2 মানে বা 5/2 মানে হচ্ছে 5কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে 2 দুগুণে 4 দশমিক এগ্রাম হলো দশমিক দিয়ে 0 10 2 5 10 2.5 হচ্ছে, 5/2 মানে কত হবে 2.5 হচ্ছে। চলো পরের প্রশ্ন দেখি, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কি বলা আছে, পরের প্রশ্ন বলা আছে দেখো 5 থেকে প্রশ্ন, এক্সকে ওয়াই দিয়ে গুণ করো, গুণফলের সঙ্গে কত বলছে, গুণফলের সঙ্গে -z যোগ করো, যোগফল থেকে এক্স বিয়োগ করে বিয়োগফল কত পেলে, তাহলে এক্সকে ওয়াই দিয়ে গুণ করো, তাহলে এক্স ওয়াই হচ্ছে, এক্সকে ওয়াই দিয়ে গুণ করলাম এক্স ওয়াই হচ্ছে, আর গুণফলের সঙ্গে -z যোগ করো, যোগ করলে -z, তাহলে এক্স ওয়াই এর সঙ্গে -z যোগ করলাম, যোগ করো, যোগফল থেকে এক্স বিয়োগ করো, যোগফল থেকে এক্স বিয়োগ করো করে বিয়োগফল থেকে বিয়োগফল কত পেলে লেখো। তাহলে চলো আমরা বিয়োগফলটা কত পাবো একটু দেখি। 5
ফার্স্ট অফ অল আমরা কী করবো, কী বলা হচ্ছে যে এক্সকে ওয়াই দিয়ে গুণ করতে বলছে, অর্থাৎ এক্সকে ওয়াই দিয়ে গুণ করলে কত হবে, এক্স ওয়াই হচ্ছে। তাহলে এক্সকে ওয়াই দিয়ে গুণ করলে, তাহলে প্রথমে লিখি এক্সকে ওয়াই দিয়ে গুণ করলে গুণফল সমান কত হচ্ছে, এক্স ওয়াই। আবার এক্স ওয়াই সঙ্গে কত যোগ করতে হবে, এবং জেড যোগ করলে গুণফলের সঙ্গে মাইনাস জেড যোগ করলে যোগফল কত হবে, যোগফল সমান এক্স ওয়াই প্লাস মাইনাস জেড, কত হবে, এক্স ওয়াই মাইনাস জেড। এবং যোগফলের সঙ্গে বা যোগফল থেকে এক্স বিয়োগ করলে বিয়োগফল কত হবে, তাহলে এই রাশিটা থেকে আমরা কি এক্স বিয়োগ করব, তাহলে এক্স ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স কত হচ্ছে, তাহলে দেখতে পাচ্ছি আমরা একটু সাজিয়ে ফেলে যে এক্স ওয়াই আর এক্সটাকে আমরা কি প্রথমে নিয়ে আসি, তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস জেড। এবার দেখো এই দুটো রাশির মধ্যে এক্স কমন আছে, এক্স যদি কমন নিয়ে নিই তাহলে ওয়াই মাইনাস কত হচ্ছে, ওয়াই মাইনাস ওয়ান হচ্ছে, আর মাইনাস জেড কত হচ্ছে তোমাদের আনসার, তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস ওয়ান মাইনাস জেড, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। এটা তোমাদের সঠিক উত্তর হয়েছে। তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস ওয়ান মাইনাস জেড। চলো পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন দেখো 5 থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে বলছে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষে মেলাতে বলছে, বিষমবাহু ত্রিভুজ বলা আছে, আর বলা হচ্ছে সরি একদিকে বাম পক্ষ ডান পক্ষ মিললে প্রথমে বলেছে 1 নম্বর প্রশ্ন বলা আছে যে বিষমবাহু ত্রিভুজ। অপশন নম্বর এ হচ্ছে বা বাম পক্ষের অপশন নম্বর এ বিষমবাহু ত্রিভুজের সঙ্গে কী হবে, ডান পক্ষে কোনটা মিল হবে। দেখো বিষমবাহু ত্রিভুজের কিন্তু কোনো প্রতিসম রেখা নেই, বিষমবাহু ত্রিভুজের কোনো প্রতিসম রেখা নেই। তারপরে হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কী হবে, যে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে হবে, আচ্ছা এক্ষেত্রে হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের একটি মাত্র প্রতিসম রেখা আছে, একটি মাত্র সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের একটি মাত্র প্রতিসম রেখা আছে। আর সমবাহু ত্রিভুজ হবে, সমবাহু ত্রিভুজটা এক্ষেত্রে হবে, সমবাহু ত্রিভুজ হবে তোমাদের 3টি প্রতিসম রেখা আছে, সমদ্বিবাহু ত্রিভুজের 3টি প্রতিসম রেখা আছে। আর বৃত্ত হবে, বৃত্তের অসংখ্য প্রতিসম রেখা আছে, বৃত্তের অসংখ্য প্রতিসম রেখা আছে। আর বর্গক্ষেত্রে বলা আছে, বর্গক্ষেত্রে প্রতিসম রেখা কতগুলো হবে, বর্গক্ষেত্রের প্রতিসম রেখা হবে 4টি, বর্গক্ষেত্রের প্রতিসম রেখা হবে 4টি হবে, এটা সোজাসুজি দাও 4টি। বর্গক্ষেত্রে সবসময় প্রতিসম রেখা করা হয় 4টি হয়। আর তারপরে সুষম সপ্তভুজের প্রতিসম রেখা কত হয়, সুষম সপ্তভুজের প্রতিসম রেখা হয় 7টি হবে। সুষম সপ্তভুজ বলা আছে, সপ্তভুজ মানে 7টি বাহু হবে, 7টি রেখা হবে, প্রতিসম রেখা কতগুলো হবে, 7টি হবে। চলো পরের প্রশ্ন কি বলা আছে, শূন্যস্থান পূরণ করো, ঘনবস্তুর মাত্রা কতগুলো হবে, ঘনবস্তুর মাত্রা হয় 3টি, ঘনবস্তুর মাত্রা কতগুলো হয়, ঘনবস্তুর মাত্রা হয় 3টি। ঘনকের পাশাপাশি দুটি তল কত ডিগ্রি, ঘনকের পাশাপাশি দুটি তল ড্যাশ ডিগ্রি কোণে নত থাকে, তাহলে হচ্ছে ঘনকের 90 ডিগ্রি কোণে নত থাকে, 90 ডিগ্রি কোণ। তাহলে আয়তঘন একটি বিশেষ ধরনের কী আছে, আয়তঘন একটি বিশেষ ধরনের প্রিজম, আয়তঘন একটি বিশেষ ধরনের প্রিজম। পরের প্রশ্ন কি বলা আছে, 3 নম্বর প্রশ্ন বলা আছে দেখো, যে পি দ্বারা কিউ দ্বারা আর মাইনাস বলেছে, পি দ্বারা মাইনাস আর কিউ দ্বারা প্লাস আর দ্বারা ভাগ এবং এস দ্বারা গুণ বোঝানো হলে, তাহলে 18p6q 4s6r2 এর মান কত। এখানে দেখো p4 হচ্ছে মাইনাস, পি কোথায় আছে, পি আছে এখানে, পি কোথায় আছে এখানে, পি আছে প্রথমে পি, তো অর্থাৎ 18p হবে, 18 - 6 কিউ পর কী আছে, কিউ পর প্লাস,
কিউ পাওয়ার 6 প্লাস হচ্ছে কিউ পাওয়ার 6 আর প্লাস 4 এস পাওয়ার কী বলা আছে, এস পাওয়ার কি হচ্ছে গুণ, এস পাওয়ার ইন্টু, আচ্ছা এস পাওয়ার হচ্ছে গুণ, আচ্ছা ইন্টু 6, আর পর কী বলা আছে, আর পর হচ্ছে ভাজিতক, ভাজিতক কত হবে 2। তাহলে এখানে সহজভাবে আমরা কী করবো, শেষ থেকে করে আসবো। সংখ্যা হচ্ছে 6কে 2 দিয়ে ভাগ করব, কত হবে এখানে, আচ্ছা 18, 18 মাইনাস 6 প্লাস 4 আর ইন্টু কত হবে 2 3 6 3, কত হবে 18 মাইনাস 6 প্লাস 4 3 12 সমান, এবার যোগ করব 12 6 কত হবে 18 মাইনাস 12 6 কত হবে 18 মাইনাস 18 কত হবে সমান হচ্ছে দেখতে পাচ্ছি মাইনাস, আচ্ছা 18 18 বা বের করছি আমরা। এখানে কি ভুল হয়ে গেল কিনা দেখো, 18 পি, পি ফোর কী বলছে, পি দ্বারা মাইনাস দিয়েছে, 18 পি 6 দিয়েছে, আর কিউ ফোর বলেছে প্লাস, কিউ দ্বারা কী আছে প্লাস হচ্ছে, কিউ দ্বারা প্লাস হচ্ছে, কিউ প্লাস দিয়েছি আমরা, কিউ হচ্ছে প্লাস, প্লাস 4 হচ্ছে 4, এস ফোর কী আছে, এস ফোর হচ্ছে গুণ, এস ফোর হচ্ছে গুণ দিয়েছে তার 6, আর পর ভাজিতক 2 আছে, সুতরাং আমরা কী করলাম, এখানে 6কে 2 দিয়ে ভাগ করলে কত 3 হচ্ছে, আচ্ছা এখানে 4 4 3 12 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 6 হচ্ছে যুক্ত 6, তাহলে 12 আর 6 কত হচ্ছে 18 হচ্ছে, এখানে 18 ছিল, 18 বিয়োগ কত হবে 18 সমান কত হবে 0 হওয়ার কথা ছিল। দেখো এখানে 0 হবে না, এখানে দেখো এখানে একটু ভুল হয়ে গেছে, প্লাস 18 আছে প্লাস 12 আছে, প্লাস 18 আর প্লাস 12 আছে, আমরা বদমাস নিয়মে প্লাস আগে হয়, প্লাস 18 আর প্লাস 12 কত হবে, সংখ্যা দুইয়ের যোগফল হবে, অর্থাৎ 30, কত হচ্ছে 30 হবে। তাহলে এখানে লেখা উচিত ছিল 30 হচ্ছে 30 থেকে কত বাদ দেবো, মাইনাস 6 বাদ দেবো, কত হচ্ছে 30 থেকে 6 বাদ দিলে হবে 24, তাহলে আনসার কত হবে 24 হবে, উত্তর কত হবে 24। তাহলে প্রথমে আমরা জানি কি বদমাস নিয়মে প্লাসে প্লাসে অর্থাৎ আগে যোগ হয় তারপরে কি বিয়োগ হয়, তাহলে আমরা দুটো সংখ্যা ধনাত্মক সংখ্যা পাচ্ছি, একটা প্লাস 18 আর প্লাস 24, দুটো যোগ করবো, আর মাইনাসটা ঋণাত্মক আসি মাইনাস 6, অর্থাৎ দুটো যোগ করলাম কত হবে 18 আর 12 যোগ করলাম কত 30 হচ্ছে, আর মাইনাস 6 করলাম, 30 থেকে 6 বাদের মতো হলো 24 হলো, এই 24 হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো এরপর কি বলা আছে দেখো, এখানে জ্যামিতিতে চলে এলাম আমরা। জ্যামিতি, স্কেল ও কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করে তাকে সমদ্বিখণ্ডিত করো। আর স্কেল ও কম্পাসের সঙ্গে 60 ডিগ্রি কোণ অঙ্কন করে তাকে সমদ্বিখণ্ডিত কীভাবে করবে, একটা পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করবে, পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করবে। এভাবে প্রথমে একটা সরলরেখাংশ অঙ্কন করলে তোমাদের পেন্সিল কম্পাস সেট করে প্রথম পদক্ষেপে একই মাপ বা একই ব্যাসে প্রথম পদক্ষেপে কি যে কোণ কাটবে একই মাপে, সেই কোণটা হবে কি প্রথম 60 ডিগ্রি হবে, প্রথম 60 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি হবে। তাহলে একে আমরা আমাদের সমদ্বিখণ্ডিত করতে হলে কী হবে, পেন্সিল কম্পাসের সেট অংশটা কী হবে, এখানে কাটো আবার এখানে কাটো, অর্থাৎ কাটলে কী হবে, এই যে ছেদ বিন্দু বেরোলো, এই যে এইভাবে এই কোণ থেকে এইভাবে কেটে দাও, অথচ সমদ্বিখণ্ডিত হয়ে গেলো। তাহলে 60 ডিগ্রি কোণকে আমরা কী করলাম, সমদ্বিখণ্ডিত করলাম। এভাবে তোমরা করবে, কেটে দেবে এ বি সি আর হচ্ছে ডি, এবার অঙ্কন করে দাও, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে, 6 সেমি সরলরেখাংশ আঁকো বলেছে, তারপরে প্রশ্ন বলেছে 6 সেমি সরলরেখাংশ আঁকো এবং ও বহিস্থ বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব অঙ্কন করো। তাহলে 6 সেমি সরলরেখাংশ আঁকো ও বহিস্থ বিন্দু থেকে বহিস্থ যে কোনো একটা বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব অঙ্কন করো। তাহলে প্রথমে আমরা যদি একটা সরলরেখা অঙ্কন করি, কত সেমি, 6 সেমি বলা আছে, 6 সেমি একটা সরলরেখা অঙ্কন করব। বেশ, এর বহিস্থ যে কোনো একটা বিন্দু নাও, এখানে একটা বিন্দু আমরা নামকরণ করলাম এ বি আর পি। তাহলে এর উপর একটা সরলরেখা অঙ্কন করতে হলে তোমরা কী করবে, প্রথমে এখানে পেন্সিল কম্পাস বসিয়ে এই বাহুর উপর একটা অর্ধচন্দ্রাকৃতি বৃত্ত অঙ্কন করবে। আর দেখো এইটুকু আমরা আঁকলাম, এবার এই বক্ররেখা অঙ্কন করলাম, অর্ধচন্দ্রাকৃতি বক্ররেখা অঙ্কন করলাম। এবার এইখানে পেন্সিল কম্পাস সেট করে এখানে আমরা কেটে দিলাম, তোমরা পারবে, অনেকে প্র্যাকটিস করছো। আবার এখানে পেন্সিল কম্পাস বসে এখানে কাটো, আবার এখানে কেটে বসে একই মাপে এখানে কাটো। এরপর যে সরলরেখা অঙ্কন করবে এইভাবে তোমরা একটা সরলরেখা অঙ্কন করে দেবে, ঠিক আছে। এভাবে নামকরণ করে দেবে, এ বি পি হলো, এটা হলো সি হলো, ঠিক আছে। এভাবে তোমরা নামকরণ করে দেবে। পরের প্রশ্ন কি বলা আছে, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে 1 নম্বর 2 নম্বর হয়ে গেছে,
আবার 3 নম্বর দেখো 6 সেমি দৈর্ঘ্যের একটি সমবাহু ত্রিভুজ এঁকে যে কোনো একটি মধ্যমা অঙ্কন করো। তাহলে 6 সেমি দৈর্ঘ্যের তোমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে পারবে। 6 সেমি দৈর্ঘ্যের তোমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে স্কেল দিয়ে 6 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ অঙ্কন করো। 6 সেমি আমার 6 সেমি, আর নিচে একটা বড় করে দাগ টেনে দিয়ে এখানে 6 সেমি পেন্সিল কম্পাস দিয়ে কেটে নাও। 6 সেমি পেন্সিল কম্পাস দিয়ে এখানে 6 সেমি মাপটা নিয়ে এখানে বসে কেটে দাও। তাহলে এখানে বসে আমরা কি 6 সেমি কেটে নিয়েছি, ধরো এখানে কাটলাম, তাহলে কি হলো এ বি একটা এক্স চিহ্ন দিয়ে দিলাম। এবার বলা হচ্ছে এবার সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলছে। সমত্রিভুজের 3টি বাহু সমান, অর্থাৎ এই একই মাপে উপরে কাটলাম, আর এখানে একই মাপে এখানে কাটলাম, অর্থাৎ প্রতিটি বাহু কিন্তু সমান হয়ে যাবে। তাহলে আমরা ছেদ করে দিলাম, এখান থেকে এইটুকু আমরা যুক্ত করে দিলাম। আচ্ছা, যুক্ত করে দিলাম। এবার আমার প্রতিটি বাহু সমান হয়েছে, এর উপর যে কোনো একটা মধ্যমা অঙ্কন করতে বলা আছে, যে 6 সেমি দৈর্ঘ্যের একটি সমবাহু ত্রিভুজ এঁকে যে কোনো একটি মধ্যমা অঙ্কন করো। অর্থাৎ মধ্যমা অঙ্কন করতে হলে তোমরা কী করবে, প্রথমে এই দুটি ছেদ বিন্দু অর্থাৎ এ বিন্দু আর বি বিন্দু কেন্দ্র করে এটা এখানে কী করবে, এখানে কাটো, আবার এখানে বসে এখানে কাটো। কেটে দিলে তোমরা এখানে এর মধ্যবিন্দু অর্থাৎ এ বি বাহুকে সমদ্বিখণ্ডিত করা যাবে। এখানে ছেদ বিন্দু পেলাম, বা আর এখান থেকে এই বিন্দু এ বি সি, এই সি বিন্দু থেকে আমরা কী করবো, এর যুক্ত করে দিলাম। তাহলে এখানে সরে গেছে, এখানে তো দিয়ে দাও। হচ্ছে আচ্ছা সি, আর এটা হচ্ছে তোমাদের ছেদবিন্দু হয়েছে, অর্থাৎ এর মধ্যমা অঙ্কন করতে বলা হয়েছিল, আমাদের এটা নামকরণ করে দিলাম বি দিলাম। বুঝছে? তাহলে এ বি বাহুর উপর লম্ব সিডি, অর্থাৎ সিডি লম্ব এ বি। বুঝছে? চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে। পরের প্রশ্ন বলছে যে কোনো পরীক্ষা 30 জন ছাত্রের অঙ্ক পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া হলো, এই নাম্বারগুলো দিয়ে তোমরা এটা কী করবে, ট্যালি মার্ক তৈরি করতে পারবে। এটা অবশ্যই তোমরা পারবে, সংখ্যাগুলো খুঁজে প্রথমে বের করবে। কেমন? 8 নম্বর বলা আছে যে এখানে স্তম্ভ রাশি তথ্য দেওয়া আছে, এখানে স্তম্ভ চিত্র অঙ্কন করতে বলা আছে। তাহলে প্রদত্ত তালিকা থেকে স্তম্ভ চিত্র অঙ্কন করবে। এখানে 2008 সাল, অর্থাৎ উপরটা সর্বদা তোমরা এক্স অক্ষে রাখবে, আর নিচেটা কী হবে ওয়াই অক্ষে রাখবে। এখানে গমের পরিমাণ কিগ্রা দিয়েছে 150 কিগ্রা, সর্বোচ্চ দিয়েছে 300 দেওয়া আছে, 300 কেজি। 300 কেজি সর্বোচ্চ দেওয়া থাকলে তোমরা কী করবে, এখানে 100, 150, 50 বলা আছে, 25 করে ধরো। তাহলে তোমরা এক একক সমান কি, এক ঘর সমান 25 কিলো। তাহলে এক ঘর সমান তোমরা একক লিখবে, এক ঘর সমান কী আছে, এক ঘর সমান 25 কেজি। কত হবে? 25 কেজি। অর্থাৎ তোমরা সেন্টিমিটার স্কেলে কী করবে, সেন্টিমিটার স্কেলে তোমরা কী করবে, 1 সেন্টিমিটার সমান কত হবে 25 কেজি, 2 সেন্টিমিটার সমান কত হবে 50 কেজি, আর 3 সেন্টিমিটার সমান কত হবে 75 কেজি। এভাবে করে 300 কেজি পর্যন্ত দাগগুলো টেনে দেবে, তবে গিয়ে সুবিধা হবে, কেননা 150 আছে, 150 আছে, 250 আছে, এগুলো করতে তোমাদের সুবিধা হবে। বুঝা গেছে? এভাবে তোমরা এটা ওয়াই অক্ষে বরাবর, ওয়াই অক্ষে কী হবে, যে গমের পরিমাণ বসাবে, আর এক্স অক্ষ বরাবর তোমরা কী করবে, সেটা হচ্ছে বছর দেবে। প্রথমে কত বছর, প্রথম 1 সেন্টিমিটার 2008 সাল, তারপরে 1 সেন্টিমিটার 2009 সাল, তারপরে 1 সেন্টিমিটার তোমাদের 2010 সাল। এইভাবে করে তোমাদের কী করবে, এই স্তম্ভচিত্র অঙ্কন করবে। বুঝা গেছে? পরের প্রশ্ন হচ্ছে তুমি নিজের মতো তালিকা তৈরি করো এবং সেই অনুযায়ী স্তম্ভচিত্র অঙ্কন করো। এটা নির্দিষ্ট তোমার নিজের মতো নিজে বানিয়ে, কিন্তু এখানে বলা আছে নিজে বানিয়ে স্তম্ভচিত্রটা তৈরি করবে। বোঝা গেছে? চলো আজকের তোমাদের যে আমি 10 নম্বর মডেল স্কুলের সম্পূর্ণ সমাধান করলাম, এর পরের ক্লাসে আমি তোমাদের জন্য 11 নম্বর মডেল স্কুলের সম্পূর্ণ নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।